গত ক্লাসের শেষে আমরা বলেছিলাম যে আজকে আমরা কোন একটা নন লিনিয়ার অটোনোমাস সিস্টেম যদি দেয়া থাকে তাহলে সেটাকে কিভাবে লিনিয়ার সিস্টেম দিয়ে রিপ্লেস করা যায় সেই জিনিসটা দেখব। অর্থাৎ একটা নন লিনিয়ার প্লেন অটোনোমাস সিস্টেমকে আমরা লিনিয়ার একটা সিস্টেম দিয়ে অ্যাপ্রক্সিমেট করব, দেন হচ্ছে সেটার স্ট্যাবিলিটি অ্যানালাইসিস করব। এবং সেজন্য আমরা বলছিলাম যে আমাদের যে জিনিসটা দরকার হবে সেটা হলো লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন, এই কনসেপ্টটা দরকার হবে। এই জিনিসটা তোমরা মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসেও পড়ার কথা বা সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসেও পড়ার কথা। তো প্রথমে আমি সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসের ক্ষেত্রেই আইডিয়াটা কেমন সিঙ্গেল ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে, এবং সেটা দিয়ে কিভাবে আমরা একটা সিঙ্গেল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে লিনিয়ারাইজ করতে পারি, যেটা হচ্ছে নন লিনিয়ার ইকুয়েশন, সেটাকে আমরা লিনিয়ারাইজ করতে পারি, সেই জিনিসটা আমি দেখাবো। দেন হচ্ছে কিভাবে একটা বাইভেরিয়েট ফাংশন, অর্থাৎ একাধিক ভেরিয়েবলের ফাংশন, সেটাকে মাল্টিভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে কিভাবে আমরা লিনিয়ার লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন ইউজ করে একটা সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটাকে আমরা লিনিয়ারাইজ করতে পারি, সেটা দেখাবো। তো প্রথমে চলো আমরা ধরি যে y ইকুয়াল টু এফ অফ এক্স, এটা হচ্ছে আমার একটা ইউনিভেরিয়েট ফাংশন। দ্যাট মিনস এটা একটা সিঙ্গেল ভেরিয়েবলের একটা ফাংশন যেখানে এক্স হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এইটার লিনিয়ারাইজেশন বলতে আসলে আমরা কি বুঝি? দেখো, এখানে ধরো এই ফাংশনটার গ্রাফটা হচ্ছে সাপোজ এইরকম। ফর এক্সাম্পল, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। অর্থাৎ এক্স এর বিভিন্ন ভ্যালুর জন্য আমি এই গ্রাফটা অঙ্কন করছি, ওয়াই এর বিভিন্ন ভ্যালু হিসাব করছি, দেন গ্রাফটা অঙ্কন করছি। ওকে, সো এই গ্রাফের এটা যেহেতু একটা কার্ভড গ্রাফ, সুতরাং এটা অবভিয়াসলি এটা একটা নন লিনিয়ার ফাংশন হবে। কারণ লিনিয়ার ফাংশন হলে সেটার গ্রাফটা একটা সরল রেখা আসতো, যে কোনো ধরনের, সেটা অরিজিন দিয়ে যাক বা যেখান দিয়ে যাক, সেটা একটা সরল রেখা হতো। যেহেতু এটা একটা কার্ভড পাথ, ঠিক আছে, সুতরাং এটা অবশ্যই একটা নন লিনিয়ার ফাংশন। তো এটার যে কোনো একটা পয়েন্ট, ধরো এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান একটা পয়েন্ট আছে। তো সেই এক্স ওয়ান পয়েন্টে আমাদের ফাংশনটার ভ্যালু হচ্ছে এই ধরো সাপোজ ওয়াই ওয়ান, ঠিক আছে, মানে। তো এখন এই এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান পয়েন্টে আশেপাশে কাছাকাছি কার্ভটা কিন্তু আসলে বাঁকা, কিন্তু চিন্তা করো আমরা যদি এই পয়েন্টে একটা ট্যানজেন্ট আঁকি, এই পয়েন্ট দিয়ে পাস করে এরকম একটা ট্যানজেন্ট যদি আঁকি, এই যে একটা ট্যানজেন্ট আঁকলাম, ধরো এটা হচ্ছে ট্যানজেন্ট লাইন, এটার নাম দিলাম ধরো এল ওয়ান। তো এই এল ওয়ান যে স্ট্রেইট লাইনটা, দেখো এই লাইনটা কিন্তু আসলে ওই পয়েন্ট এক্স ইকুয়াল টু এক্স ওয়ান পয়েন্টে ওই ফাংশনের সাথে এটা একেবারে আলাদা কিছু না, একেবারে সেম, কারণ ওই পয়েন্টটা দিয়ে এই লাইনটাও পাস করে, ওই ফাংশনটাও পাস করে। সো এক্স ইকুয়াল টু এক্স ওয়ান পয়েন্টে দুইটা গ্রাফের মানে এন ওয়ান এর যে আমার ইকুয়েশন, সেটাতেও তুমি এক্স বসালে, এক্স ওয়ান বসালে যে ভ্যালু পাবা, এফ অফ এক্স ফাংশনেও এক্স এর ভ্যালু এক্স ওয়ান বসালেও তাই পাবা। এবং এই পয়েন্টের কাছাকাছি নেইবারহুড, অর্থাৎ একটু আগে বা একটু পরে, সেখানেও দেখো আসলে দুইটা আমাদের এফ অফ এক্স এর গ্রাফটা আর এল ওয়ান এর গ্রাফটা কিন্তু খুবই কাছাকাছি। সুতরাং আমি ধরতেই পারি যে প্রায় সিমিলার, সেম বলা যায়। বাট তুমি যদি একটু বেশি দূরে যাও, যেমন ধরো এখানে যদি যাই বা এখানে যাই, বা হচ্ছে যদি এই পাশে এদিকে যাই, তাহলে কিন্তু তখন আবার ডিফারেন্সটা অনেক বেশি। মানে এই এল ওয়ান এর কার্ভটা আর এফ অফ এক্স এর কার্ভটার মধ্যে ডিফারেন্সটা অনেক বেশি। তো সুতরাং আমরা যদি চিন্তা করি যে লোকাল বলতে আসলে কি বোঝাচ্ছে, যে ওই পয়েন্টের কাছাকাছি নেইবারহুড যেটা, সেই অঞ্চলটাতে তুমি ওই লাইনটার যে ভ্যালু, লাইনের ক্ষেত্রে ওয়াই এর যে ভ্যালু এক্স এর জন্য, আর ওই ফাংশনের জন্য প্রায় সিমিলার ভ্যালু লোকাল রিজিয়নে। বাট যদি তুমি গ্লোবালি চিন্তা করো, যে অনেক দূরে চলে যাও, তাহলে কিন্তু দূরে গেলে আর সেই জিনিসটা ঠিক থাকতেছে না। তো আমাদের দূরে যাওয়ার দরকার নেই, আমরা লোকালি অ্যাপ্রক্সিমেট করতে চাই। এবং যেহেতু আমরা এই কার্ভড পাথটাকে একটা লিনিয়ার, একটা সরল রৈখিক ফাংশন দিয়ে অ্যাপ্রক্সিমেট করতেছি ওইটা লোকাল রিজিয়নটাতে, সেজন্য এটার নাম হচ্ছে লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন। যদি লিনিয়ার বিকজ অফ লাইন, আর লোকাল বিকজ অফ যেহেতু কাছাকাছি, আমরা গ্লোবালি করতেছি না। এবং অ্যাপ্রক্সিমেশন, যে আমরা অ্যাপ্রক্সিমেট করতেছি অরিজিনাল নন লিনিয়ার ফাংশনটা ইউজ না করে, আমরা একটা লিনিয়ার ফাংশন দিয়ে এই অ্যাপ্রক্সিমেশনটা করব। অর্থাৎ সহজ কথায়, আমি ধরো তোমার যে নন লিনিয়ার ফাংশনটা আছে, সেটাতে তুমি এক্স এর ভ্যালু বসালে, ক্যালকুলেট করলে ওয়াই এর যে ভ্যালু পাবা, আমি চাচ্ছি যে সেই নন লিনিয়ার ফাংশনটাকে রিপ্লেস করে একটা লিনিয়ার ফাংশন দিয়ে এক্স এর ভ্যালু বসায় ওই লিনিয়ার ফাংশন থেকেও ওই সেম বা কাছাকাছি ভ্যালু আনতে। ঠিক আছে, এই কারণ হচ্ছে নন লিনিয়ার ফাংশন থাকলে আমাদের ক্যালকুলেশন করতে সমস্যা হয়, নন লিনিয়ার ফাংশনের সবকিছুই কমপ্লিকেটেড। ঠিক আছে, সো এবং নন লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এর সলিউশনও খুব ডিফিকাল্ট।
বা স্টেবিলিটি অ্যানালাইসিস করাও ডিফিকাল্ট। সো নন লিনিয়ার ফাংশনটাকে আমরা যদি একটা লিনিয়ার ফাংশন দিয়ে রিপ্লেস করে দিতে পারি, যেটা আসলে ওই পয়েন্টের আশেপাশে ওই নন লিনিয়ার ফাংশনের মতোই আচরণ করতেছে, সিমিলার ভ্যালু দিচ্ছে, তাহলে আমাদের কাজটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো এই কাজটা করার জন্য এখন এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা এই এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান পয়েন্টটা তো আমি অন্যভাবেও একটা লাইন টানতে পারতাম, সরল রেখা তো খালি একটাই হবে এরকম না, এই পয়েন্ট দিয়ে এই যে নীল সবুজ কালিতে যেটা আঁকলাম সেরকম একটা লাইন আঁকতে পারতাম, বা এরকম একটা লাইনও আঁকতে পারতাম, সবগুলোই তো এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে আমরা ট্যানজেন্ট লাইনটাকে কেন নিচ্ছি? কারণ হলো ট্যানজেন্ট লাইনই তুমি দেখো যে ওই পয়েন্টের আশেপাশেও ওই গ্রাফের সাথে সবচেয়ে বেশি ক্লোজ থাকে ট্যানজেন্ট লাইনটা, তো বোঝাই যায় যে কোনো একটা কার্ভ পাথের তুমি যে কোনো পয়েন্টে যদি হচ্ছে ট্যানজেন্ট আঁকো, তাহলে ওই ট্যানজেন্টটাই ওই পয়েন্টের আশেপাশে সবচেয়ে বেশি ক্লোজ হবে ফাংশনটার। অন্য লাইনগুলো ওই পয়েন্টে যাবে ঠিক আছে, বাট অন্য লাইনগুলো কিন্তু ওই ফাংশনের সাথে অনেক বেশি ডিফারেন্স থাকবে, তুমি এটা একটু ইনটিউশন থেকেই আমরা বুঝতে পারি। তো এই জন্য আমরা হচ্ছে ট্যানজেন্ট লাইনের ইকুয়েশনটা ইউজ করব। এখন তোমরা এটা ইন্টারমিডিয়েটই পড়ে আসছো যে ট্যানজেন্ট লাইন কোন একটা ফাংশন যদি y ইকুয়াল টু f অফ x দেয়া থাকে এবং সেটার যে কোনো একটা পয়েন্ট x1 পয়েন্ট দিয়ে পাস করে, এরকম একটা ট্যানজেন্ট লাইনের ইকুয়েশন হচ্ছে এইটা, যে y ইকুয়াল টু f অফ x1, x1 ভ্যালুতে f এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে, দেন প্লাস f প্রাইম x1। f প্রাইম x1 জিনিসটা কি ছিল, যে f এর ডেরিভেটিভ যেটা f প্রাইম x, সেই ডেরিভেটিভ যে ফাংশনটা সেখানে x এর ভ্যালু x1 বসাতে হবে, বসায় ক্যালকুলেট করতে হবে। তো তার মানে যে ফার্স্ট ডেরিভেটিভ ইভালুয়েটেড এট দ্য পয়েন্ট x1 ইনটু x মাইনাস x1, এই ফ্যাক্টরটা, এটা একটা লিনিয়ার ফ্যাক্টর, এটা একটা f প্রাইম x1 একটা স্কেলার ভ্যালু, এটাও একটা স্কেলার ভ্যালু f অফ x1, সুতরাং বুঝতে পারতেছো এই ফাংশনটা একটা লিনিয়ার ফাংশন বা সরল রেখার ইকুয়েশন। সুতরাং এটাতে নন লিনিয়ার কোনো যেহেতু টার্ম নাই, তাই আমরা এই ট্যানজেন্ট লাইনের ইকুয়েশনটাকে বলতেছি যে এই যে যে নন লিনিয়ার ইকুয়েশন f অফ x, এটার লিনিয়ারাইজেশন। তো এবং যেহেতু আমরা এই লিনিয়ারাইজেশনটা শুধুমাত্র লোকাল রিজনে কাজ করে, এই জন্য এটাকে আমরা বলি লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন টু দ্য করেসপন্ডিং ফাংশন ভ্যালুজ অফ f অফ x। ঠিক আছে, তো এটা যে কোনো x1 পয়েন্টের জন্যই আমরা অ্যাপ্লিকেবল করতে পারবো, অ্যাজ লং এজ ওই পয়েন্টে ডেরিভেটিভটা এক্সিস্ট করে, অর্থাৎ f প্রাইম x1 যদি আমার ডিফাইন্ড হয়, আমাদের এই ফাংশনটার যদি ডিফারেন্সিয়েবল হয় at the point x1, এই পয়েন্টে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, যদি x1 বসালে আবার আনডিফাইন্ড হয়ে যায় ডেরিভেটিভ, তাহলে তো হবে না। তো যতক্ষণ পর্যন্ত এটা এক্সিস্ট করতেছে x1 পয়েন্টের ডেরিভেটিভ, ততক্ষণ পর্যন্ত আমরা লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন বের করতে পারবো এই ফাংশনে। এখন এই আইডিয়াটা কাজে লাগিয়ে আমরা হচ্ছে একটা সিঙ্গেল ভ্যারিয়েবল অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা হচ্ছে নন লিনিয়ার এবং অটোনোমাস, সেটাকে কিভাবে লিনিয়ারাইজ করা যায় সেটা আমরা দেখব। দেখো এখানে dx বাই dt সমান সমান g অফ x, আমরা ধরে নিলাম যে এটা একটা নন লিনিয়ার অটোনোমাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অর্থাৎ সিঙ্গেল ভ্যারিয়েবল এবং নন লিনিয়ার যেহেতু, তার মানে g অফ x টা একটা নন লিনিয়ার ফাংশন হবে, এবং যেহেতু অটোনোমাস তার মানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা t, সেটা এক্সপ্লিসিটলি থাকবে না, এই g ফাংশনটা শুধুমাত্র আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল x এর ফাংশন হবে, অটোনোমাসের ডেফিনেশন। ঠিক আছে, সো আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে, সিঙ্গেল ভ্যারিয়েবল নন লিনিয়ার অটোনোমাস ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমরা চাচ্ছি যে সেটার যে ক্রিটিক্যাল পয়েন্ট, যেহেতু এটা অটোনোমাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা একটা ক্রিটিক্যাল পয়েন্ট থাকবে, সেই ক্রিটিক্যাল পয়েন্টের আশেপাশে এটাকে একটা লিনিয়ারাইজড ভার্সন বের করতে চাচ্ছি। ক্রিটিক্যাল পয়েন্টের আশেপাশে আমরা এই নন লিনিয়ার টার্মটাকে, জি অফ এক্সটাকে এমন একটা টার্ম দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি যেন ওই ক্রিটিক্যাল পয়েন্টের আশেপাশে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বিহেভিয়ার সেমই থাকে, চেঞ্জ যত না হয়। ঠিক আছে, বাট জাস্ট আমরা নন লিনিয়ার টার্মের পরিবর্তে লিনিয়ার টার্ম ইউজ করতে যাচ্ছি। তো আমরা ধরে নিলাম যে x ইজ ইকুয়াল টু x1 হচ্ছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, অটোনোমাস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্রিটিক্যাল পয়েন্ট। সো বাই ডেফিনেশন অফ ক্রিটিক্যাল পয়েন্ট আমাদের অবশ্যই g অফ x1 সমান সমান 0 হতে হবে, কারণ ক্রিটিক্যাল পয়েন্ট আমরা বেরই তো করি এইভাবে যে রাইট হ্যান্ড সাইড যে ফাংশনটা আছে সেটাকে 0 সমান করে দেন সলভ করেই তো x ইজ ইকুয়াল টু যত আসে, ধরো x ইজ ইকুয়াল টু x1 আসছে, এটাকে আমরা বলি ক্রিটিক্যাল পয়েন্ট। তো সুতরাং বাই ডেফিনেশন g অফ x1 ইজ ইকুয়াল টু 0 হওয়াই লাগবে। এখন একটু আগে আমরা যে ফর্মুলা পড়লাম যে সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশনকে কোন একটা পয়েন্টে লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন করার ফর্মুলা হচ্ছে g অফ x ইজ ইকুয়াল টু, ওখানে f দিয়েছিল ফর্মুলাটা, এখানে f এর জায়গায় জাস্ট g হবে সব জায়গায়, বুঝতেই পারতেছো। তো এখানে হবে g অফ x1 প্লাস g প্রাইম x1 ইনটু x মাইনাস x1। এখন যেহেতু আমরা বাই ডেফিনেশন বলে আসছি x1 ইজ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট, সুতরাং g অফ x1 ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে g অফ x1 0 হয়ে যাবে, তাহলে আমার শুধুমাত্র এই পার্টটা থাকতেছে। তার মানে আমি g অফ x টাকে, g অফ x ফাংশনটাকে যদি g প্রাইম x1 ইনটু x মাইনাস x1 দিয়ে রিপ্লেস করি, তাহলেই আমার লিনিয়ারাইজেশনটা হয়ে যাচ্ছে। কারণ
আমাদের জি অফ এক্স ওয়ান এর ভ্যালুটা তো জিরো, এটা লেখার দরকার নাই, জিরো যোগ করলেও যা না করলেও তা। আর জি প্রাইম এক্স ওয়ান এটা তো আমরা বলছি যে যেহেতু জি হচ্ছে ডিফারেন্সিয়েবল, আমরা ধরে নিচ্ছি ওই পয়েন্টে, সুতরাং এটা করা যাবে। আর এক্স মাইনাস এক্স ওয়ান তো লিনিয়ার ফ্যাক্টর। তাহলে আমরা দেখো যে আমাদের অরিজিনাল যে জি অফ এক্সটা ছিল সেটা ছিল একটা নন লিনিয়ার ফাংশন। এখন সেই নন লিনিয়ার ফাংশনটাকে আমরা এই এই যে যে লিনিয়ার ফাংশন, এখানে যে ভ্যারিয়েবল হচ্ছে এক্স, এক্স ওয়ান হচ্ছে আমার ক্রিটিক্যাল পয়েন্ট, আর জি প্রাইম এক্স ওয়ান হচ্ছে এটা একটা স্কেলার ভ্যালু আসবে, জি প্রাইম এক্স এ এক্স এর ভ্যালু এক্স ওয়ান বসায় ইভ্যালুয়েট করতে হবে। তাহলে এটা একটা লিনিয়ার ফাংশন হবে, এবং এই নন লিনিয়ার টার্মটাকে তাহলে আমরা এই লিনিয়ার ফাংশন দিয়ে রিপ্লেস করলেও আমার তাতে অসুবিধা হবে না। ওই ক্রিটিক্যাল পয়েন্টের আশেপাশে আমার সলিউশনের বিহেভিয়ার বা হচ্ছে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বিহেভিয়ার সেমই থাকবে। সো এই জন্যই আমরা বলতেছি যে লিনিয়ারাইজড ভার্সন অফ দ্য অরিজিনাল নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিস নিয়ার দ্য ক্রিটিক্যাল পয়েন্ট এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান ইজ গিভেন বাই দিস ইকুয়েশন। যে আমরা জাস্ট এখন দেখো জি অফ এক্স এর পরিবর্তে এই ওটার লিনিয়ারাইজড ভার্সনটা বসাই দিছি, বাম পাশে যা আছে তাই, ঠিক আছে। তো এটা অবভিয়াসলি এই জিনিসটা শুধুমাত্র যদি এক্স ওয়ানটা ক্রিটিক্যাল পয়েন্ট হয় তখনই তুমি এটা ইউজ করতে পারবা, আদারওয়াইজ কিন্তু তোমাকে এই টার্মটা সহ লিখতে হবে। কারণ এক্স ওয়ান যদি ক্রিটিক্যাল পয়েন্ট না হয় তখন তো আর এই জি অফ এক্স ওয়ান তুমি জিরো বলতে পারো না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে আমাদের লিনিয়ারাইজড ভার্সন নিয়ার দ্য ক্রিটিক্যাল পয়েন্ট। এখন এটাকে তোমরা যদি সলিউশন করো, সলিউশন তোমরা জানো এটা একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা সিঙ্গেল ভেরিয়েবল লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় শিখে আসছি। সো সেটা যদি ভুলে যাও সেটা আবার দেখবা, সেখান থেকে দেখে দেন এটা নিজেরা ভেরিফাই করবা যে এটার সলিউশন আসে হচ্ছে দিস এক্স অফ টি ইজ ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার জি প্রাইম এক্স ওয়ান ইন্টু টি, ঠিক আছে। এইটা আসবে হচ্ছে সলিউশন। তো যেখানে সি একটা আরবিট্রারি কনস্ট্যান্ট। এখন আমরা এই সলিউশনটা এটার স্ট্যাবিলিটি অ্যানালাইসিস করব, অর্থাৎ এই সলিউশনটা কি, আমাদের যে স্ট্যাবিলিটি কি বলতে কি বোঝায় মনে আছে তো, যে আমাদের এই সলিউশনটা ক্রিটিক্যাল পয়েন্ট যেটা অর্থাৎ এক্স ইকুয়াল টু এক্স ওয়ান, সেই ক্রিটিক্যাল পয়েন্ট থেকে কি আস্তে আস্তে সময় বাড়ার সাথে সাথে দূরে সরে যায়, নাকি ওটার আশেপাশেই ঘুরঘুর করতে থাকে, নাকি ওটার দিকে কনভার্জ করে, অর্থাৎ কি এটা কি স্ট্যাবল নাকি অ্যাসিম্পটোটিক্যালি স্ট্যাবল নাকি আনস্ট্যাবল, এই জিনিসগুলো আমরা এখন যাচাই করব। তো এটা যাচাই করার জন্য এখানে দেখো যে একটু চিন্তা করে দেখো, আমরা যে সলিউশনটা পাইছি এক্স অফ টি সমান এক্স ওয়ান প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার জি প্রাইম এক্স ওয়ান টি। এখানে ই টু দি পাওয়ার জি প্রাইম এক্স ওয়ান টি, এইখানে টিটা তো আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর এটা হচ্ছে একটা স্কেলার জি প্রাইম এক্স ওয়ান, অর্থাৎ জি জি প্রাইম এক্স, জি যে ফাংশনটা আমাদের ছিল নন লিনিয়ার সেটার ডেরিভেটিভ এট দ্য পয়েন্ট এক্স ওয়ান। তাহলে এটা তো একটা স্কেলার ভ্যালু আসবে। এখন এই ভ্যালুটা যদি গ্রেটার দেন জিরো হয় তখন ঘটনাটা কি ঘটবে দেখো। এই ভ্যালুটা যদি গ্রেটার দেন জিরো হয়, ধরো এই ভ্যালুটার ভ্যালু সাপোজ 20, তখন আমরা এই যে এই টার্মটা হয়ে যাবে ই টু দি পাওয়ার 20t। তো টি যখন বাড়তে থাকবে তখন ই টু দি পাওয়ার 20t এটা সব টেন্স টু কি হবে, ইনফিনিটি হবে না, প্লাস ইনফিনিটি। তার মানে এটা কি দূরে মানে বাড়তেই থাকবে, ইনডেফিনেটলি বাড়তে থাকবে, দ্যাট মিনস এটা ডাইভার্জ করবে ক্রিটিক্যাল পয়েন্ট থেকে। সুতরাং আমরা বলবো যে সলিউশনটা হচ্ছে আনস্টেবল। আর যদি এটা -20 হতো, সাপোজ নেগেটিভ একটা ভ্যালু হতো, তাহলে এখানে -20t হলে তখন এটা সময় বাড়ার সাথে সাথে কিন্তু জিরোর দিকে কনভার্ট করতো। তার মানে জিরোর দিকে কনভার্ট করলে তখন আমার এই টার্মটা ভ্যানিশ হয়ে যাইতো। তার মানে আলটিমেটলি এক্স অফ টি টেন্স টু কি এক্স ওয়ান এর দিকেই যাইতো, যতই সময় বাড়তো ততই সেটা এক্স ওয়ান এর কাছাকাছি যাইতো, মানে ক্রিটিক্যাল পয়েন্টের কাছাকাছি যাইতো। দ্যাট মিনস তখন আমরা বলতাম যে এই সলিউশনটা তাহলে স্টেবল বা অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল, আর ভালোভাবে বললে। তো তাহলে এই জিনিসটাই আমরা হচ্ছে এখানে হচ্ছে সলিউশন বের করে দেন দেখলাম, অর্থাৎ আমাদের যদি একটা নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেয়া থাকে সেটাকে লিনিয়ারাইজ করে দেন সলিউশন বের করে দেন আমরা চেক করলাম যে এটা স্টেবল নাকি আনস্টেবল। বাট এখন আমরা একটা থিওরেম পড়বো, যে থিওরেম 10.3.1। এই থিওরেমে আমার আর এই কষ্ট করে সলিউশন বের করে দেখতে হবে না, আমি শুধু জাস্ট যেটা করব, যেহেতু আমরা দেখতে পাচ্ছি আসলে স্ট্যাবিলিটিটা আসলে ডিপেন্ড করতেছে এই জি প্রাইম এক্স ওয়ান এর ভ্যালুটার উপরে। সুতরাং এই জিনিসটা দিয়ে আমরা তাহলে এই থিওরেমটা দেওয়া হয়েছে, যে এই জিনিসটা থেকেই আমরা বুঝতে পারবো যে সলিউশনটা আসলে এই নন লিনিয়ার সিস্টেমের সলিউশনটা স্টেবল হবে নাকি আনস্টেবল হবে। এটা আমরা এই জি প্রাইম এক্স ওয়ান দেখেই বুঝতে পারবো। তো যদি আমাদের এক্স ওয়ান তো একটা ক্রিটিক্যাল পয়েন্ট হয়, যেখানে আমাদের সিস্টেমটা হচ্ছে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু জি অফ এক্স, একটা নন লিনিয়ার অটোনোমাস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সরি সিস্টেম না, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো সেটার ক্ষেত্রে আমরা জিটা যদি ডিফারেন্সিয়েবল হয় এট দ্য পয়েন্ট এক্স ওয়ান, তো আমরা চেক করবো যে জি প্রাইম এক্স ওয়ানটা কি নেগেটিভ নাকি পজিটিভ। নেগেটিভ হলে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল হবে, আর পজিটিভ হলে আনস্টেবল ক্রিটিক্যাল পয়েন্ট হবে, ঠিক আছে। তো তাহলে এটা আমরা দেখি এই থিওরেমটা ইউজ করে আমরা একটা সিঙ্গেল ভ্যারিয়েবল ইকুয়েশনের স্ট্যাবিলিটি অ্যানালাইসিস করে দেখাই। দেখো আমরা এখানে লজিস্টিক ইকুয়েশনটা ইউজ করছি। লজিস্টিক ইকুয়েশন তো সিঙ্গেল ভ্যারিয়েবল ইকুয়েশন ছিল, তাই না? মনে আছে নিশ্চয়ই, যদি ভুলে যাও তাহলে আবার একটু লজিস্টিক ইকুয়েশনের মানে স্লাইডটা দেখে আসবা।
লেকচারটা। তো লজিস্টিক ইকুয়েশনের জেনারেল ফর্ম ছিল এটা, যে ডিপি বাই ডিটি সমান সমান পি ইন্টু এ মাইনাস বিপি, এবং এটা নন লিনিয়ার বিকজ এখানে কি, এটাকে আমরা বাঙালি কি হয়, বাংলা হয় এপি মাইনাস বিপি স্কোয়ার। যেহেতু এই যে পি স্কোয়ার একটা নন লিনিয়ার টার্ম আছে, সুতরাং এটা একটা নন লিনিয়ার অটোনোমাস ডিফারেনশিয়াল ইকুয়েশন। অটোনোমাস বিকজ টিটা এক্সপ্লিসিটলি নাই। এবং এখানে আরো শর্ত ছিল, এই এ বি হচ্ছে আমাদের এই দুটা, এগুলো হবে হচ্ছে স্কেলার ভ্যালু, এবং এগুলো অবশ্যই গ্রেটার দেন 0 হবে, পজিটিভ ভ্যালু হবে। তো এটাকে আমরা অলরেডি আমরা এই লজিস্টিক ইকুয়েশনের স্ট্যাবিলিটি অ্যানালাইসিস কিন্তু করে আসছিলাম, এবং তখন আমরা করছিলাম হচ্ছে ফেজ প্লেন ইউজ করে, এই যে ফেজ প্লেন বা টিপি প্লেন যেটাকে বলছিলাম আমরা, এবং ফেজ লাইন, এই দুইটা কনসেপ্ট ইউজ করে তখন আমরা হচ্ছে এটা স্ট্যাবিলিটি অ্যানালাইসিস করছিলাম। প্রথমে আমরা এটা ক্রিটিক্যাল পয়েন্ট দুইটা আগে বের করি। ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে হলে কি করতে হবে, যে এই রাইট হ্যান্ড সাইড ফাংশন সমান সমান 0 সেট করতে হবে, তার মানে পি ইন্টু এ মাইনাস বিপি সমান সমান 0। তাহলে এটা 0 সেট করলে পি সমান সমান 0 আসবে, আর আরেকটা আসবে কি, অথবা পি পি সমান সমান এ বাই বি আসবে, বুঝতে পারতেছো। তাহলে এ বাই বি অথবা 0। তো এই দুইটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। তো এবং আমরা ফেজ প্লেন মেথডে দেখছিলাম যে 0 যেটা আছে, এই 0-র এই পাশে হচ্ছে সলিউশন হচ্ছে ডিক্রিজিং, এই জন্য এদিকে তীর চিহ্ন দেওয়া, এবং 0-র এই পাশে যদি ক্রিটিক্যাল ইনিশিয়াল পয়েন্টটা থাকে তাহলে সলিউশনটা হবে ইনক্রিজিং। অর্থাৎ 0 ছিল আমাদের রিপেলার, তোমাদের মনে আছে কিনা। তো তাহলে এটাকে আমরা বলছিলাম তখন যে এই জন্য আনস্টেবল, যেহেতু এটার এই যে আমরা দেখতে পাচ্ছি যে সলিউশন যেখান মানে যত 0-র কাছ থেকেই শুরু হোক না কেন, আস্তে আস্তে এই যে ডিক্রিজ হতে থাকবে সময় বাড়ার সাথে সাথে, তার মানে সে 0 থেকে দূরে সরে যাবে। আবার যদি এ পাশ থেকে শুরু হয় তাহলে সে যত সময় যাবে সে ইনক্রিজ করতে করতে এই এ বাই বি এর দিকে যাবে, তার মানে এখানেও দেখা যাচ্ছে 0 থেকে দূরে সরে যাবে, সুতরাং এটা আনস্টেবল। আবার এ বাই বি যে ক্রিটিক্যাল পয়েন্টটা, সেটার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে এই পাশের রেঞ্জে থাকলে ইনিশিয়াল পয়েন্ট যেটা পি নট, তাহলে সলিউশন আস্তে আস্তে ডিক্রিজ করতে করতে এ বাই বি এর দিকে যাবে। আর যদি এই পাশের তো আগেই দেখছি ইনক্রিজ করতে করতে এ বাই বি এর দিকে যাবে, তার মানে এ বাই বি হচ্ছে একটা অ্যাট্রাক্টর, সুতরাং এটা হচ্ছে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল। তো এটা আমরা ফেজ প্লেনের সাহায্যে করছিলাম। এখন আমরা একটু আগে আমরা যে থিওরেম শিখছি সেটা অ্যাপ্লাই করে হচ্ছে এই জিনিসটা চেক করবো যে আমাদের এই থিওরেমও কি একই রেজাল্ট দেয় কিনা, ঠিক আছে। তো আমাদের থিওরেম অনুযায়ী এইটা হচ্ছে তাহলে আমাদের জি অফ পি, এখানে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে পি, তার মানে আমরা লিখলাম জি অফ পি সমান সমান পি ইন্টু এ মাইনাস বিপি বাই পি মাইনাস বিপি স্কোয়ার। এখন যেটা করতে হবে, এটাকে ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হবে, জি প্রাইম পি, এটার ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে এ মাইনাস টোয়াইস বিপি। তো এখন আমরা এই 0 ক্রিটিক্যাল পয়েন্ট যেটা, সেটা কি স্টেবল নাকি আনস্টেবল সেটা চেক করতে চাচ্ছি। তাহলে আমরা এই কি করতে হবে, যে আমাদের এই পি এর পরিবর্তে পি ইজ ইকুয়াল টু এই 0 ভ্যালু যেটা 0টা বসায় দিতে হবে। তাহলে এখানে আমরা 0 বসায় দিলে কত পাই, এ মাইনাস 0, দ্যাট মিনস এ। এখন এটা বাই ডেফিনেশন এ হচ্ছে গ্রেটার দেন 0, আমাদের লজিস্টিক ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশন অনুযায়ী এটা এ অবশ্যই গ্রেটার দেন 0 হবে। তো সুতরাং যেহেতু আমাদের জি প্রাইম 0 গ্রেটার দেন 0 পাইছি, তাহলে পি অফ 0 অ্যাকর্ডিং টু দ্য থিওরেম ইজ অ্যান আনস্টেবল ক্রিটিক্যাল পয়েন্ট। আর যদি এ বাই বি যেটা, সেটা যদি বসাই ওই যে পি এর বদলে, তাহলে এটা বসালে দেখো কি আসে, এই যে এ মাইনাস টু বিপি, এখানে এ মাইনাস টু বি ইন্টু পি এর ভ্যালু এ বাই বি বসালাম, তাহলে বি বি ক্যান্সেল হয়ে গেল, থাকলো কি এ মাইনাস এ, তার মানে এ মাইনাস টোয়াইস এ, তার মানে হচ্ছে মাইনাস এ। আর যেহেতু এ পজিটিভ, তাহলে মাইনাস এটা অবশ্যই নেগেটিভ হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে জি প্রাইম এ বি সেটা হচ্ছে নেগেটিভ, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু এ বাই বি, এটা হচ্ছে একটা অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল ক্রিটিক্যাল পয়েন্ট। তো তাহলে আমরা এই যে থিওরেম, এই থিওরেম দিয়েও দেখো আমরা কিন্তু সেম সেম রেজাল্টই পাইলাম। তো এটা গেল হচ্ছে আমাদের সিঙ্গেল ভ্যারিয়েবল ইকুয়েশনের ক্ষেত্রে। এখন আমরা বাইভ্যারিয়েট ইকুয়েশনের ক্ষেত্রে এই জিনিসটা সেম মানে আইডিয়াটাই অ্যাপ্লাই করব বাইভ্যারিয়েট ফাংশনের ক্ষেত্রে। এফ অফ এক্স ওয়াই আমরা ধরে নিলাম একটা বাইভেরিয়েট ফাংশন। এটাকে দেখো, এটা অনেকটা তোমরা এই জিনিসটাকে এখন আমরা তুলনা করতে পারি যে ফুটবল বা পৃথিবীর সাথে তুলনা করতে পারি। পৃথিবীতে আমরা আমরা তো পৃথিবীর উপরে, পৃথিবীটা তো আসলে গোল, তাই না, আমরা সবাই জানি। যদি না কেউ ফ্ল্যাট আর্থার মানে ফ্ল্যাট আর্থে বিশ্বাসী থাকো তোমাদের মধ্যে, তাহলে আশা করি সবাই জানো যে পৃথিবী হচ্ছে গোল, ঠিক আছে। তো পৃথিবী গোল, কিন্তু আমরা পৃথিবীর উপরে যেখানে আছি, যেখানে থাকি না কেন, আমাদের কাছে কিন্তু মনে হয় যে পৃথিবীটা সমতল। এটাও কিন্তু একটা আসলে লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশনের একটা উদাহরণ বলতে পারো। কারণ আমাদের দৃষ্টি যতটুকু যায় সেটা, আমরা যদি এভাবে একটা প্লেন চিন্তা করি, যে আমরা আসলে জিনিসটাকে এরকম একটা প্লেন দিয়ে অ্যাপ্রক্সিমেট করি, আমাদের কাছে মনে হয় যে এটা অ্যাকচুয়ালি প্লেন। কারণ এটা এত বেশি মানে যতটুকু আমরা দেখতে পারি এই রেঞ্জের মধ্যে এই কার্ভেচারটা আসলে খুব বেশি না, যার কারণে আমরা ওই লিনিয়ার প্লেন আমাদের কাছে মনে হয় এটা, ঠিক আছে, সমতলই মনে হয়। তো এই জিনিসটাই আমরা এখানে অ্যাপ্লাই করব, যে আমরা এখন আমাদের এই যে যে এফ অফ এক্স ওয়াই, এটা যে একটা টু ভেরিয়েবল ফাংশন, তার মানে এটাকে আমি যদি আঁকতে যাই তাহলে আমাকে অ্যাকচুয়ালি থ্রি ডাইমেনশনে আঁকতে হবে।
ঠিক আছে, 3 ডাইমেনশনে একটা সারফেস হবে, এটা এরকম একটা ধরো কার্ভ সারফেস। এই কার্ভ সারফেসের কোন একটা পয়েন্টে আমরা হচ্ছে ওই পয়েন্টের আশেপাশে এই নন লিনিয়ার ফাংশন, যেহেতু এটা তো একটা কার্ভ সারফেস, সেই কার্ভ সারফেসটাকে ওই পয়েন্টে আমরা ট্যানজেন্ট প্লেন আঁকবো, ট্যানজেন্ট প্লেন দিয়ে ওর আশেপাশে এই ভ্যালুগুলোকে আমরা অ্যাপ্রক্সিমেট করব। ঠিক আছে, যেহেতু প্লেনের ইকুয়েশন সেটা একটা নন লিনিয়ার ইকুয়েশন তোমরা জানো। তো বা চিন্তা করো যে একটা ফুটবল যদি তোমার থাকে, ফুটবলের কোনো একটা পয়েন্টে তুমি যদি ছোট একটা কাগজ রাখো, এটাকে আমরা চিন্তা করতে পারি ট্যানজেন্ট প্লেন, তাহলে এই পয়েন্টের আশেপাশে ওই কাগজের ভ্যালু আর ওই ফুটবলের সারফেসের ভ্যালু কিন্তু নিয়ারলি কাছাকাছি, একটু দূরে গেলে কাজ করবে না আর কি। তো সেম আইডিয়াই। তো এখন আমরা এই টু ভ্যারিয়েবল ফাংশনের ক্ষেত্রে এটা তোমাদের কিভাবে এটাকে লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন করা হয়, এটা মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসে পড়ানোর কথা, মানে এই ফর্মুলাটা কিভাবে আসে ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশনটা। তো এটা যদি কারো মনে না থাকে বা বুঝতে চাও, তাহলে তোমরা প্লিজ অ্যান্টনের বই দেখবা, সেখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন কিভাবে আসে। তো আমরা ধরে নিচ্ছি যে যে কোনো একটা পয়েন্ট x1 y1, আর আমাদের ফাংশনটা হচ্ছে f of xy, টু ভেরিয়েবল ফাংশন। এটাকে আমরা এই x1 y1 পয়েন্টে আমরা হচ্ছে ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশনটা দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে চাই। তো ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশনটা হবে z is equal to f of x1 y1। এখানে বলতে পারো z is equal to f of xy, এটাও ধরতে পারি আমরা যে xy হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, z হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো z is equal to f of xy যে ফাংশনটা আছে, সেটাকে আমরা যদি এই নন লিনিয়ার ফাংশনটাকে লিনিয়ার একটা টার্ম দিয়ে রিপ্লেস করতে চাই, তাহলে এই টার্ম দিয়ে রিপ্লেস করতে হবে, যেটা হচ্ছে ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন। এটা কি করতে হবে, জাস্ট ওই f of xy ফাংশনটাকে x1 y1 পয়েন্ট ইভালুয়েট করতে হবে, দেন যোগ করতে হবে হচ্ছে, আগে ছিল আমাদের কি g প্রাইম, x1 কে আমরা x মাইনাস x1 দিয়ে গুণ করছিলাম, তাই না? আর এখন দেখো, যেহেতু আমাদের ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দুইজন, প্রথমে হচ্ছে ওই এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ এট দ্য পয়েন্ট আগের মতোই x1 y1 পয়েন্টে ইভালুয়েট করতে হবে, দেন হচ্ছে সেটাকে গুণ করতে হবে x মাইনাস x1 দিয়ে, আর সাথে আবার প্লাস এই আরেকটা যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে y, সেটার সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে এবং সেটা ইভালুয়েট করতে হবে x1 y1 পয়েন্টে, দেন সেটাকে গুণ করতে হবে y মাইনাস y1 এই লিনিয়ার ফ্যাক্টরটা দিয়ে। এবং আলটিমেটলি এখানে কোনো নন লিনিয়ার টার্ম নাই, তুমি চেক করে দেখো, এগুলো এটা হচ্ছে স্কেলার, এটা হবে স্কেলার, আর এগুলো হচ্ছে লিনিয়ার ফ্যাক্টর আর স্কেলার, সুতরাং এটা একটা লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন। এটা দিয়ে আমরা তাহলে ওই নন লিনিয়ার ফাংশনটাকে অ্যাপ্রক্সিমেট করতে পারি লোকালি। এবং এফ এক্স এফ ওয়াই এগুলো হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভস উইথ রেসপেক্ট টু এক্স অ্যান্ড ওয়াই। তো এখন আমরা এই টু ভেরিয়েবল ফাংশনের লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন ইউজ করে কিভাবে একটা নন লিনিয়ার প্লেন অটোনোমাস সিস্টেমকে আমরা লিনিয়ারাইজ করতে পারি সেটা দেখবো। তো ধরে নেই আমাদের নন লিনিয়ার প্লেন অটোনোমাস সিস্টেম, সেটা দেয়া আছে এরকম, ডিএক্স বাই ডিটি সমান পি অফ এক্স ওয়াই, ডিওয়াই বাই ডিটি সমান কিউ অফ এক্স ওয়াই। এখানে পি আর কিউ এরা হচ্ছে নন লিনিয়ার ফাংশন, বা আমরা যদি ম্যাট্রিক্স ফর্মে চিন্তা করি তাহলে এটাকে এভাবে লেখা যাবে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু জি অফ এক্স ক্যাপিটাল এক্স, যেখানে এই ক্যাপিটাল এক্সটা হচ্ছে এক্স ওয়াই মানে ভ্যারিয়েবল গুলোর কলাম ভেক্টর এক্স ওয়াই, আর জিটা হচ্ছে এই পি আর কিউ ফাংশন এদের কলাম ভেক্টর আর কি। ঠিক আছে, তো এখন এখানে পি কিউ যে কোনো দুজনই আইদার নন লিনিয়ার বা যে কোনো অ্যাটলিস্ট একজন, যে কোনো একজন নন লিনিয়ার। তো আমরা আরো ধরে নিচ্ছি যে এই এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টটা হচ্ছে এই সিস্টেমের একটা ক্রিটিক্যাল পয়েন্ট, আমরা ক্রিটিক্যাল পয়েন্টের আশেপাশেই লিনিয়ারাইজেশন করতে চাই। ঠিক আছে, তো এটাকে যেহেতু ক্রিটিক্যাল পয়েন্ট ধরে নিচ্ছি, সুতরাং বাই ডেফিনেশন পি অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান জিরো হবে এবং কিউ অফ এক্স ওয়ান ওয়াই ওয়ানও জিরো হবে বাই ডেফিনেশন অফ ক্রিটিক্যাল পয়েন্ট। তো এখন আমরা যেহেতু এটাকে লিনিয়ারাইজ করতে যাচ্ছি, তাহলে আমরা এই নন লিনিয়ার ফাংশন দুইটাকে তাদের লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন এট দ্য নিয়ার দ্য পয়েন্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান, সেই দুইটা দিয়ে রিপ্লেস করব। তো আমরা একটু আগে এফ অফ এক্স ওয়াই এর জন্য কিভাবে ট্যানজেন্ট প্লেন দিয়ে লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন করি সেটা আমরা দেখছি। এখন তাহলে এফ অফ এক্স ওয়াই এর জায়গায় পি অফ এক্স ওয়াই এর জন্য অ্যাপ্লাই করতে হবে। তো পি অফ এক্স ওয়াই এর জন্য জাস্ট ওই এফ এর জায়গাগুলোতে পি হয়ে যাবে, একই কথা, বুঝতেই পারতেছো। তাহলে পি অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস এই যে যা ছিল ওই ফর্মুলাটা একটু আগের স্লাইডের, সেই ফর্মুলাটা জাস্ট পি এবং কিউ এর জন্য এখানে অ্যাপ্লাই করছি। এখন যেহেতু আমরা ধরে নিচ্ছি এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট, সুতরাং অবভিয়াসলি যে এই টার্মটা জিরো হয়ে যাবে এবং এই টার্মটাও জিরো হয়ে যাবে। তাহলে এই দুইটা টার্ম আমরা বাদ দিয়ে দিতে পারি, জিরো যোগ করা না করা একই কথা। সুতরাং আলটিমেটলি আমাদের এই পি অফ এক্স ওয়াই নন লিনিয়ার টার্মটাকে আমরা এই লিনিয়ার টার্মটুকু দিয়ে রিপ্লেস করব, আর কিউ অফ এক্স ওয়াই যে নন লিনিয়ার ফাংশনটা আছে সেটাকে এই লিনিয়ার টার্মটা দিয়ে রিপ্লেস করব। তাহলেই আমাদের এই বাম পাশে যা ছিল তাই থাকবে, তাহলে আমাদের সিস্টেমটা লিনিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো তাহলে এই কাজটা এখানে করা হচ্ছে যে আমাদের এরকম যদি একটা নন লিনিয়ার সিস্টেম দেয়া থাকে, তাহলে সেটাকে লিনিয়ারাইজেশন নিয়ার দ্য ক্রিটিক্যাল পয়েন্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান সেটা হবে হচ্ছে এইরকম। এখানে আসলে একটু মানে
পিএক্স কে এই যে ডেল পি বাই ডেল এক্স ওভাবে লেখা হয়েছে আর কি বোঝার সুবিধার জন্য। ডেল পি বাই ডেল এক্স এই টানটা দেওয়ার মানে তো তোমরা জানো, এখানে এই টান দিয়ে x1 y1 লেখার মানে হচ্ছে যে এই ডেল পি বাই ডেল এক্স যে ফাংশনটা সেটাকে x1 y1 পয়েন্টে ইভালুয়েট করতে হবে, ঠিক আছে। তো আশা করি এটুকু বুঝতে কারো কোনো অসুবিধা নাই। তাহলে আমরা এই এক্স প্রাইম ওয়াই প্রাইম বাম পাশে যা আছে তাই থাকবে, শুধু ডান পাশে আমাদের এই পি অফ এক্স ওয়াই আর কিউ অফ এক্স ওয়াই এই দুটাকে পরিবর্তে আমরা হচ্ছে এই টার্মগুলো লিখবো। তাহলেই আমাদের এই ফাংশনটা ওই ক্রিটিক্যাল পয়েন্টের আশেপাশে লিনিয়ারাইজ করা হয়ে গেল, ঠিক আছে। তো এটাকে এখন আমরা চাইলে ম্যাট্রিক্স ফর্মেও লিখতে পারি। এই জিনিসটাকে আর একটু শর্টকাটে লিখতে চাইলে ম্যাট্রিক্স ফর্মেও লিখতে পারি। কিভাবে? যে ম্যাট্রিক্স ফর্মটা দেখো, এখানে এক্স প্রাইম সমান সমান এই যে এইটা তো একটা স্কেলার ভ্যালু, আসলে এটাও একটা স্কেলার ভ্যালু, এটাও একটা স্কেলার ভ্যালু, এটাও একটা স্কেলার ভ্যালু, তাই না? তো এই স্কেলার ভ্যালুগুলো দিয়ে আমি যদি একটা ম্যাট্রিক্স চিন্তা করি, তাহলে কিন্তু দেখো এটাকে ইজিলি একটা ম্যাট্রিক্স ফর্মে ট্রান্সফার করা যায়। আমি দেখাচ্ছি করে যে আমাদের এক্স প্রাইম সমান সমান এগুলোকে ধরো আমি এবিসিডি নাম দিলাম এই স্কেলার ভ্যালুগুলোকে, কারণ এগুলো তো পার্টিকুলার স্কেলার ভ্যালু আসবে, ডেল পি বাই ডেল এক্স একটা ফাংশন আসবে, তারপরে সেখানে এক্স এর ভ্যালু x1 আর ওয়াই এর ভ্যালু y1 বসায় হিসাব করলে তো তুমি একটা পার্টিকুলার ভ্যালু পাবা। তো সেটাকে বললাম এ, তাহলে আমার কি আসে a ইন্টু এক্স মাইনাস x1 প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস y1, আর ওয়াই প্রাইম সমান সমান এটাকে বললাম ধরো সি, সি ইন্টু এক্স মাইনাস x1 প্লাস ডি ইন্টু ওয়াই মাইনাস y1। এখন দেখো এই জিনিসটাকে আসলে আমরা যদি এভাবে লিখি, এক্স প্রাইম ওয়াই প্রাইম সমান সমান এখানে ধরো এ, এখানে লিখলাম বি, এখানে সি, এখানে ডি, এ বি সি ডি দিয়ে একটা ম্যাট্রিক্স লিখলাম, আর এখানে লিখলাম এক্স মাইনাস x1 ওয়াই মাইনাস y1। তাহলে দেখো তো আসলে এই একই জিনিস তৈরি হয় কিনা। এখানেও কিন্তু আসলে এই যে তুমি এখন যদি এই দুটা ম্যাট্রিক্সকে আমরা যদি গুণ করি, সারি কলাম গুণ, তাহলে সারি কলাম এটার সাথে এ ইন্টু এক্স মাইনাস x1 গুণ হবে এ ইন্টু এক্স মাইনাস x1 প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস y1। তাহলে এই যে প্রথম রোটা পাওয়া যাচ্ছে, তারপরে দ্বিতীয় রোটা একইভাবে ওইভাবে মিলে যাবে। তাহলে বুঝতেই পারতেছো যে আমরা তাহলে এইভাবে গুণ করলে, ম্যাট্রিক্স আকারে লিখে গুণ করলেও আসলে এই সেম জিনিস তৈরি হবে। এবং এটাকে চাইলে আরো একটু আমরা সিম্পলিফাই করতে পারি। তাহলে এটার নামই হচ্ছে আমাদের এক্স প্রাইম, আর এটার নাম দিলাম ধরো এ, আর এইটাকে আমরা চাইলে আরেকটু সিম্পলিফাই করে এভাবে লিখতে পারি এক্স এক্স ওয়াই মাইনাস x1 y1, তাই না? এভাবেও তো লেখা যায় এই জিনিসটাকে, কারণ এক্স ওয়াই মাইনাস x1 y1 এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্স বিয়োগ করলেও তো এটাই আসে, এক্স মাইনাস x1 ওয়াই মাইনাস y1। তার মানে আমরা আসলে লিখতে পারি যে এক্স প্রাইম সমান সমান এ ইন্টু ব্র্যাকেটের মধ্যে এটা হচ্ছে এক্স আর মাইনাস এটার মানে কি, এটার মানে হচ্ছে ক্যাপিটাল x1, তাহলে ক্যাপিটাল x1, ঠিক আছে। তাহলে এ ইন্টু এক্স মাইনাস x1 এইটা লিখলেও কিন্তু আমাদের ওই একই জিনিস তৈরি হচ্ছে। তাহলে এটাই হচ্ছে তাহলে আমাদের ম্যাট্রিক্স ফর্ম, ঠিক আছে। তো এই কারণে দেখো যে এখানে বলা হয়েছে যে এটার ম্যাট্রিক্স ফর্মটা তাহলে হয়ে যাবে হচ্ছে এক্স প্রাইম সমান সমান এ ইন্টু এক্স মাইনাস x1, যেখানে এটা আসলে কি, এটা হচ্ছে এই যে পি এক্স পি ওয়াই কিউ এক্স কিউ আই এই চারটা পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ে যে ম্যাট্রিক্সটা আমরা তৈরি করছি, এবং শুধু পার্শিয়াল ডেরিভেটিভ না, পার্শিয়াল ডেরিভেটিভ গুলো x1 y1 পয়েন্টে হিসাব করছি আর কি। হিসাব করে যে স্কেলার ভ্যালু গুলো আসছে সেই স্কেলার ভ্যালু চারটা নিয়ে যে ম্যাট্রিক্সটা পাইছি সেটার নাম দিছি এ, আর এক্স হচ্ছে আমাদের ম্যাট্রিক্স অফ দ্য ভ্যারিয়েবল, এন্ড x1 হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে আমরা অরিজিনাল আমাদের সিস্টেম যেটা, সেটা কি ছিল? অরিজিনাল সিস্টেমটা ছিল হলো এক্স প্রাইম ইজ ইকুয়াল টু জি অফ এক্স, এটা ছিল আমাদের অরিজিনাল নন লিনিয়ার প্লেন অটোনোমাস সিস্টেম। সেটার জি অফ এক্স টার্মটাকে দেখো বাম পাশে যা ছিল তাই আছে, জি অফ এক্স যে নন লিনিয়ার টার্ম সেটাকে আমরা যদি এই যে টার্মটা আছে এ ইন্টু এক্স মাইনাস x1 এই টার্মটা দিয়ে যদি রিপ্লেস করে দেই, তাহলেই এই নন লিনিয়ার সিস্টেমটা একটা লিনিয়ার সিস্টেমে পরিণত হলো নিয়ার দ্য ক্রিটিক্যাল পয়েন্ট x1, ঠিক আছে। এবং তোমরা এটা তো একটা লিনিয়ার সিস্টেমের সাথে মিল আছে, ঠিক আছে না? এটা আমরা এর আগে লিনিয়ার সিস্টেম পড়ছিলাম, সেটার সাথে মিল আছে না? লিনিয়ার সিস্টেমের তো জেনারেল ফর্ম এরকম ছিল। তো এখন এখানে আরেকটু কাজ বাকি আছে, সেটা আমরা বলতেছি, আসতেছি নেক্সট স্লাইডে। তো তার আগে এই এই ম্যাট্রিক্সটা যেহেতু খুব গুরুত্বপূর্ণ, এই ম্যাট্রিক্সটাই আসলে আমরা দেখতেছি যে আসল মানে কাজ করতেছে লিনিয়ারাইজ করার ক্ষেত্রে। এই ম্যাট্রিক্সটাকে আমরা বলি হচ্ছে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। যে কোনো দুইটা নন লিনিয়ার ফাংশন পি কিউ দেওয়া থাকলে এদের যে চারটা পসিবল পার্শিয়াল ডেরিভেটিভ সম্ভব, পি এক্স পি ওয়াই কিউ এক্স কিউ ওয়াই, এদেরকে তুমি রো ওয়াইজ লিখলে যে ম্যাট্রিক্সটা তৈরি হয় সেটাকে আমরা বলি জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। এবং এটাকে জি প্রাইম x1 ওই আমাদের সিঙ্গেল ভ্যারিয়েবলের ইয়ের সাথে মিল রেখে আমাদের এখানে জি অফ এক্স ক্যাপিটাল এক্স, আর এটাকে আমরা বলি যে সেটার প্রাইম জি প্রাইম এক্স, ঠিক আছে। এটা কিন্তু একটা ম্যাট্রিক্স, মনে রাখো। জি অফ এক্স এটাও একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা কলাম ভেক্টর বা কলাম ম্যাট্রিক্স পি কিউ, আর এটা হচ্ছে একটা 2 by 2 ম্যাট্রিক্স পি এক্স পি ওয়াই
কিউ এক্স কিউ ওয়াই জি প্রাইম এক্স যেটা। তো এটাকে আমরা বলি জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। জি প্রাইম এক্স দিয়েও লিখি বা জি প্রাইম এক্স ওয়াই দিয়েও লিখতে পারো বা জে অফ এক্স ওয়াই দিয়েও লেখা হয়েছে, সম্ভবত এডওয়ার্ডস এর বইতে যে ইউজ করা হয়েছে। আর এটার ভ্যালু এট দ্য পয়েন্ট ক্রিটিক্যাল পয়েন্ট x1 y1, অর্থাৎ তুমি যদি এখন এই ফাংশনগুলোতে এক্স আর ওয়াই এর ভ্যালু x1 y1 বসায় হিসাব করো, তাহলে সেটাকে আমরা তখন ওই ম্যাট্রিক্সটাকে আমরা দেখি হচ্ছে এ নামে, বা তুমি চাইলে জে অফ x1 y1 ও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো একটু আগে আমরা এ ইউজ করে লিখছিলাম। তো এইটাই হচ্ছে যে আমাদের লিনিয়ারাইজ করার প্রসেস। এখন এখানে একটু দেখো, আমাদের এই যে লিনিয়ার সিস্টেম যেটা, সেটার ক্রিটিক্যাল পয়েন্টটাও কিন্তু এখনো x1 y1ই আছে, ঠিক আছে। তুমি যদি এই যে এই এই সিস্টেমটার ক্রিটিক্যাল পয়েন্ট আমরা যদি বের করতে চাই, তাহলে কি করতে হবে, a ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান সমান সমান 0 ধরতে হবে। তাহলে এটাকে সলভ করলে আমরা কিন্তু x ইকুয়াল টু এক্স ওয়ানই পাবো, তাই না? x ইকুয়াল টু এক্স ওয়ান, তার মানে ক্রিটিক্যাল পয়েন্ট এখনো এক্স ওয়ান পয়েন্টই আছে। এখন এখানে যে নতুন কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এর আগে যে লিনিয়ার সিস্টেমের স্ট্যাবিলিটি অ্যানালাইসিস করছিলাম, মনে করে দেখো আগের লেকচারে অনেক ধরনের আমরা ক্রিটিক্যাল পয়েন্ট দেখছিলাম, যে স্ট্যাবল, তারপরে আনস্টেবল, তারপরে স্পাইরাল পয়েন্ট, সেন্টার, এগুলো ছিল লিনিয়ার সিস্টেমের ক্ষেত্রেই ছিল। এবং সাথে আরেকটা কন্ডিশন ছিল যে ওই লিনিয়ার সিস্টেমের ক্রিটিক্যাল পয়েন্টটা হবে অরিজিনে। এই কন্ডিশনটা ছিল, আমরা শুধু অরিজিনটাকেই ক্রিটিক্যাল পয়েন্ট রাখছিলাম, এবং অরিজিনটা কি তখন স্টেবল হবে না আনস্টেবল হবে এগুলো যাচাই করছিলাম। তো এখন আমরা যেহেতু এই নন লিনিয়ার সিস্টেমটাকে লিনিয়ারাইজ করছি, এবং এই লিনিয়ারাইজ এর আগে যে পড়ে আসছি লিনিয়ার সিস্টেমের স্ট্যাবিলিটি, সেটা ইউজ করেই আসলে এখন আমরা এই আবার নতুন করে স্ট্যাবিলিটি করবো এই নন লিনিয়ার সিস্টেমের। তো আমাদের তো তাহলে ওই ক্রিটিক্যাল পয়েন্টটাকে 0 0 তে ট্রান্সফার করতে হবে, কারণ আমরা এখন যে লিনিয়ারাইজড ভার্সনটা পাইছি সেটার ক্রিটিক্যাল পয়েন্ট কিন্তু x1, নট 0 0, অরিজিন কিন্তু না। তো তাহলে এটাকে অরিজিনে শিফট করার জন্য আমরা হচ্ছে ট্রান্সলেশন ইউজ করব। ট্রান্সলেশন তোমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়ার কথা। তো ভেরিয়েবল ট্রান্সফরমেশন ইউজ করে এটাকে ট্রান্সলেট করব 0 0 তে। তো সেটার জন্য কি করতে হবে, ইউ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান ধরে নিলাম, নতুন ভেরিয়েবল ইউ, আর ভি ইজ ইকুয়াল টু ওয়াই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ধরে নিলাম। ট্রান্সলেশন তোমরা যেভাবে করছো আর কি সেইভাবে। তো তাহলে সেই ক্ষেত্রে এই ইউভি কে নিয়ে আমি যদি নতুন একটা ম্যাট্রিক্স বলি যে এইচ সমান সমান ইউভি, তাহলে আমাদের নতুন ক্রিটিক্যাল পয়েন্ট এইচ, সরি, নতুন ক্রিটিক্যাল পয়েন্ট H1, এটা কি আসে দেখো। H1 মানে কি হবে, আমাদের ওই যে ইউটা এখন এই আগের ক্রিটিক্যাল পয়েন্টে ইউ এর ভ্যালু কত আসে, ইউ1 যদি বলি ওটাকে, H1 সমান সমান ইউ1 ভি1 যদি বলি, তাহলে ইউ1 মানে হচ্ছে x1 মাইনাস x1, কারণ ইউ মানে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে ইউ1 মানে হচ্ছে এক্স এর ভ্যালু x1 বসাইলে যা যা পাওয়া যায়, তাহলে বুঝতে পারছো এটা 0 আসবে। একইভাবে ভি1 সমান সমান ওয়াই1 মাইনাস ওয়াই1, তার মানে আমরা 0 0ই পাচ্ছি, তার মানে আমাদের নতুন ক্রিটিক্যাল পয়েন্টটা কিন্তু 0 0 হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, ঠিক আছে। এখন আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট তাহলে ট্রান্সলেট হয়ে x1 y1 থেকে 0 0 তে চলে গেল। আর আমাদের নতুন এইচ প্রাইম সমান সমান কত আসে, এইচ প্রাইম সমান সমান ইউ ভি এর ডেরিভেটিভ, তার মানে হচ্ছে ইউ প্রাইম ভি প্রাইম, তাই না? তো ইউ প্রাইম ভি প্রাইম, এখান থেকে যদি আমরা ইউ প্রাইম ভি প্রাইম বের করি, ইউ প্রাইম সমান সমান কত আসে, যেহেতু এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ানটা হচ্ছে একটা স্কেলার ভ্যালু, তাহলে ইউ প্রাইম সমান সমান এক্স প্রাইম, আর ভি প্রাইম সমান সমান হচ্ছে ওয়াই প্রাইম। তাহলে আমরা লিখতে পারি যে ইউ প্রাইম মানে হচ্ছে এক্স প্রাইম, ভি প্রাইম মানে হচ্ছে ওয়াই প্রাইম, তার মানে এইচ প্রাইম সমান সমান এক্স প্রাইম লিখতে পারি। তো এখন তাহলে আমরা এই যে এখানে যদি বসাই এই জায়গাতে, তাহলে এক্স এক্স প্রাইমের জায়গায় আমরা বসাবো এইচ প্রাইম, আর এ তো এর মতোই থাকলো। আর এই যে এক্স মাইনাস এক্স ওয়ান, এটাই কিন্তু আমার আসলে এইচ, তাই না? কারণ এইচ আমরা ডিফাইন করছি কি, এইচ সমান সমান ইউভি, আর ইউভি মানে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তার মানে আমাদের এক্স, এই যে এটা হচ্ছে আমার ক্যাপিটাল এক্স মাইনাস ক্যাপিটাল এক্স ওয়ান, ঠিক আছে। তাহলে এই পুরোটাই হচ্ছে আমার এইচ, ঠিক আছে। তো সুতরাং আমরা তাহলে এইচ ইজ ইকুয়াল টু যদি এক্স মাইনাস এক্স ওয়ান ডিফাইন করি, যেখানে এইচ এর কম্পোনেন্ট গুলো হচ্ছে যেভাবে ডিফাইন করা, তাহলে আমরা এই যে লিনিয়ার সিস্টেমটা যেটার ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে এক্স ওয়ান পয়েন্টে, সেটাকে ট্রান্সলেট করে লিখতে পারবো এইচ প্রাইম সমান সমান এ এইচ, ঠিক আছে। এবং এইটা একটা লিনিয়ার সিস্টেম যেটার ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে 0 0 বা অরিজিন। তাহলে আমরা অরিজিনাল আমাদের যে নন লিনিয়ার সিস্টেম ছিল, এক্স নন লিনিয়ার সিস্টেম যেটা ছিল এক্স প্রাইম সমান সমান জি এক্স, প্রথমে সেটাকে লিনিয়ারাইজ করলাম, এটার ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে এক্স ওয়ানে, সেটাকে এক্স ওয়ান পয়েন্টে লিনিয়ারাইজ করে পাইলাম হচ্ছে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, এটারও ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে এক্স ওয়ান পয়েন্টে। দেন আবার সেই লিনিয়ার সিস্টেমটাকে নতুন আরেকটা লিনিয়ার সিস্টেমে নিলাম, যেটার ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে 0 0, ঠিক আছে, অরিজিন।
তো এইটাই হচ্ছে আমাদের পুরো প্রসেসটা। তো এখন আমাদের তাতে লাভ কি হবে? লাভ হবে এখন আমরা যে এই যে অরিজিনের ক্রিটিক্যাল পয়েন্টের জন্য কখন ক্রিটিক্যাল পয়েন্ট স্টেবল হয় আনস্টেবল হয় সেটা আগের লেকচারে পড়ে আসছি। এই যে এটাকে তো অলরেডি আমরা অ্যানালাইসিস করে রাখছি এটার স্টেবিলিটি। তো সুতরাং আমাদের কোনো নন লিনিয়ার সিস্টেম থাকলে সেটাকে আমরা এই যে এই ফর্মে নিয়ে যাওয়ার পরে দেন আমরা ওই আগের আমাদের যে স্টেবিলিটি অ্যানালাইসিস গুলো আছে সেটাই অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে? তো এখন দেখি যে আমি তাহলে মানে অফিসিয়াল যে ডেফিনেশন সেটা তাহলে এখন বলি যে ডেফিনেশন অফ লিনিয়ারাইজেশন অফ নন লিনিয়ার প্লেন অটোনোমাস সিস্টেম। এই ডেফিনেশনটা আমি যদি শুরুতেই দিতাম তাহলে হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হইতো, এই জন্য আমি আগে এক্সপ্লেইন করে দেন হচ্ছে ডেফিনেশনটা দিচ্ছি। এখানে আমি এতক্ষণ যা বুঝাইছি এই কথাগুলোকেই সামারাইজ করা হয়েছে যে এক্স প্রাইম ইকুয়াল টু জি অফ এক্স যদি তোমার একটা নন লিনিয়ার প্লেন অটোনোমাস সিস্টেম হয় যেটা ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে এক্স ওয়ান পয়েন্টে, তাহলে তুমি এই জি অফ এক্স টার্মটাকে নন লিনিয়ার টার্মটাকে তুমি যদি এই লিনিয়ার টার্ম দিয়ে রিপ্লেস করো তাহলেই তুমি হচ্ছে সেটাকে লিনিয়ারাইজ করে ফেললা ওই ক্রিটিক্যাল পয়েন্টের লোকাল রিজিয়নের জন্য। ঠিক আছে? তো এখানে এটা কোত্থেকে আসলো? এটা হচ্ছে জি প্রাইম এক্স ওয়ান। এই জি প্রাইম এক্স ওয়ানটা কি? জি প্রাইম এক্স ওয়ান হচ্ছে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স ইভালুয়েটেড এট দ্য পয়েন্ট এক্স ওয়ান। ঠিক আছে? তো এখন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এরপরে আরেকটা, এটা হচ্ছে ডেফিনেশন অফ লিনিয়ারাইজেশন। আর এটাকে তোমার যদি এরপরে 0 0 কনভার্ট করতে হয় তাহলে তো আমি দেখালাম যে ভেরিয়েবল ট্রান্সফরমেশন ইউজ করে আমরা ট্রান্সলেশন ইউজ করে তখন সেটাকে 0 0 ট্রান্সফার করতে পারি। এখন এখানে একটা এক্সাম্পল করতে বলা হয়েছে যে লিনিয়ারাইজ দ্য সিস্টেম ডিএক্স বাই ডিটি সমান এই যে একটা নন লিনিয়ার ফাংশন দেওয়া আছে দেখো, একইভাবে ডিওয়াই বাই ডিটিও একটা নন লিনিয়ার ফাংশন দেওয়া আছে, তার মানে এটা একটা নন লিনিয়ার অটোনোমাস প্লেন অটোনোমাস সিস্টেম। এটার ক্রিটিক্যাল পয়েন্টও দিয়ে দেওয়া আছে 1 2। এই ক্রিটিক্যাল পয়েন্টের আশেপাশে এটাকে লিনিয়ারাইজ করতে হবে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটাকে 0 0 ট্রান্সফার করতে হবে, দেন ওই লিনিয়ার সিস্টেমটাকে 0 0 মানে ক্রিটিক্যাল পয়েন্টটা যেন 0 0 হয় সেরকম একটা সিস্টেম তৈরি করতে হবে। তো এটার অ্যান্সারটা এখানে দেওয়া আছে, আমি তারপরও করে দেই তোমাদের সুবিধার জন্য। যে ধরো আমাদের এখানে কি দেওয়া আছে। আচ্ছা, আমি জি অফ এক্স জি অফ এক্স যেটা আর কি সেই ম্যাট্রিক্সটা তাহলে লিখি, ম্যাট্রিক্স ফর্মে লিখতেছি আর কি। জি অফ এক্স কি ছিল? পি কিউ। এবং এখানে আমাদের পি পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পি এর ভ্যালু হচ্ছে এই যে এটা হচ্ছে আমার পি ডিএক্স বাই ডিটি সমান সমান পি এক্স ওয়াই, আর ডিওয়াই বাই ডিটি সমান সমান কিউ এক্স ওয়াই। তাহলে পি সমান সমান আমরা লিখতে পারবো থ্রাইস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর কিউ সমান সমান লিখতে পারবো ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3xy। ঠিক আছে? ওকে। তো এইটা হচ্ছে আমাদের জি অফ এক্স, তাই না? তো এখন এটাকে আমরা যদি হচ্ছে ওই যে লিনিয়ারাইজ করতে চাই তাহলে কি করতে হবে? আমাদের অরিজিনাল সিস্টেমটা হচ্ছে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু জি অফ এই যে জি অফ এক্স, তাই তো? যেখানে আমাদের ক্যাপিটাল এক্সটা হচ্ছে এক্স ওয়াই, আর আমাদের ক্রিটিক্যাল পয়েন্টটা কি দেওয়া আছে বলতো? ক্যাপিটাল এক্স ওয়ান এটা দেওয়া আছে 1 2। ঠিক আছে? ক্যাপিটাল এক্স ওয়ান দেওয়া আছে 1 2, অর্থাৎ স্মল এক্স ওয়ান মানে 1 আর স্মল এক্স ওয়াই ওয়ান মানে হচ্ছে 2। তো এখন আমরা এটাকে লিনিয়ারাইজ করতে গেলে আমাদের লাগবে হচ্ছে যে এ ম্যাট্রিক্সটা লাগবে। এ সমান সমান কি ছিল? এ সমান সমান ছিল জি প্রাইম অফ এক্স ওয়ান, তাই না? তো জি প্রাইম অফ এক্স ওয়ান, তার মানে আগে আমাকে জি প্রাইম অফ এক্সটা বের করতে হবে। তাহলে আগে জি প্রাইম এক্সটা বের করি। জি প্রাইম এক্সটা কি ছিল বাই ডেফিনেশন? জি প্রাইম এক্স সমান সমান এটা ছিল একটা 2 by 2 ম্যাট্রিক্স, পি এক্স পি ওয়াই কিউ এক্স আর কিউ আই। ঠিক আছে? যেখানে এই যে এক্স ওয়াই মানে হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ করো। আমরা যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি পি এক্স পি ফাংশনের পার্শিয়াল ডেরিভেটিভ তাহলে কত হবে এখানে? একটু ছোট করে নেই। আচ্ছা, ওকে। আচ্ছা, দেখো পি ফাংশনটা তাহলে এই যে এটা হচ্ছে আমাদের পি ফাংশন, সেটাকে যদি এক্স এর সাপেক্ষে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে আমরা কত পাচ্ছি? থ্রি, না, হ্যাঁ, 3 - 2x দেন হচ্ছে মাইনাস ওয়াই, এটা না? হ্যাঁ, এক্স এর সাপেক্ষে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি দেন হচ্ছে ওয়াই এর সাপেক্ষে করলে তাহলে প্রথম দুইটা এক্স কে কনস্ট্যান্ট ধরলে প্রথম দুইটা জিরো হয়ে যাবে, মাইনাস থাকতেছে এক্স। আচ্ছা, একইভাবে কিউ এক্স কিউ ফাংশনটাকে যদি হচ্ছে আমরা এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে থাকবে -3y, আর যদি হচ্ছে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে থাকবে 1 প্লাস টুয়াইস ওয়াই মাইনাস 3x। ঠিক আছে? তো এটা হচ্ছে তাহলে আমাদের জি প্রাইম অফ এক্স। তো এখন এটাকে তাহলে আমরা
এক সেকেন্ড। ওকে, তো এটাকে আমরা এ বের করতে হলে কি করতে হবে, জি প্রাইম এক্স ওয়ান হিসাব করতে হবে। এক্স ওয়ান মানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 1 2, তাই না? জি প্রাইম এক্স ওয়ান, তার মানে হচ্ছে তুমি চাইলে কলাম ভেক্টর আকারেও লিখতে পারো, রো ভেক্টর আকারেও লিখতে পারো, অসুবিধা নাই। তার মানে আমাদের এই এক্স এর ভ্যালু, এই জায়গাতে এক্স এর ভ্যালু গুলো 1 বসাতে হবে, ওয়াই এর ভ্যালু গুলো 2 বসাতে হবে। তাহলে যদি এখানে এক্স এর ভ্যালু 1 বসাই, এখানে 2 বসাই, তাহলে কত আসে? এখানে হচ্ছে 2 × 1 - 2, আর এখানে হচ্ছে এখানে 2 × 1, তার মানে -2 - 2 4, -4 আর 3, তার মানে -1। আমি একবারে লিখে দিচ্ছি, ক্যালকুলেশন এগুলো তোমরা নিজেরাই করতে পারবা। সুতরাং এটা হবে -1, এখানে এক্স এর ভ্যালু 1 বসালে -1, আর এখানে আসবে হচ্ছে -6, যেহেতু ওয়াই এর ভ্যালু হচ্ছে আমার 2, তাহলে -3 × 6, আর লাস্ট যেটা এটা এখানে 1, আর এখানে 2 × 4, ওয়াই এর ভ্যালু 2, তার মানে 4 আর 1 5, আর মাইনাস হচ্ছে 3, তার মানে হচ্ছে +2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। তাহলে বাই ডেফিনেশন আমাদের লিনিয়ারাইজেশনটা হবে কি, এক্স প্রাইম সমান সমান এ ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এই ম্যাট্রিক্সটা হলো -1, এই ম্যাট্রিক্সটা আমরা কি পাইছি, -1 -1 -6 আর হচ্ছে 2, আর এক্স মাইনাস এক্স ওয়ান মানে হচ্ছে এক্স ওয়াই মাইনাস এক্স ওয়ান হচ্ছে 1 2, এটা হচ্ছে আমাদের এক্স মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে, ক্যাপিটাল এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে আলটিমেটলি এটা যদি তুমি গুণ করো, তাহলে আলটিমেটলি কি পাবা দেখো, বাম পাশে হচ্ছে এক্স এক্স প্রাইম ওয়াই প্রাইম, ক্যাপিটাল এক্স প্রাইম মানে এক্স প্রাইম ওয়াই প্রাইম, আর ডান পাশে তাহলে কি আসতেছে -1, -1 দিয়ে, আচ্ছা আমরা গুণটা পরে করি, আমি দেখাচ্ছি। আচ্ছা দেখো, এখানে -1 এখানে -6 আর হচ্ছে +2, তাহলে আর এই জায়গাতে বিয়োগ করলে আসতেছে x-1 y-2, তাহলে আলটিমেটলি কি আসলো, -1 × x-1, তার মানে হচ্ছে -x-1, তারপরে -y-2, আর -6x-1, আর এখানে হচ্ছে +2 y-2। তাহলে এটা হচ্ছে আমাদের গুণ করার পরে আসলো। ঠিক আছে, তাহলে এটাকে এখন তুমি যদি কম্পোনেন্ট ওয়াইজ ইকুয়াল করো, তাহলে আলটিমেটলি কি পাবা, এক্স প্রাইম সমান সমান -x-1 -y-2, আর হচ্ছে ওয়াই প্রাইম সমান সমান -6x-1 +2 y-2। তাহলে এটাই হচ্ছে আমাদের ওই যে অরিজিনাল যে নন লিনিয়ার সিস্টেম যেটা ছিল সেটার লিনিয়ারাইজড ভার্সন। ঠিক আছে, এখন এটার ক্রিটিক্যাল পয়েন্ট কিন্তু এখনো দেখো 1 2 আছে, x = যদি 1 বসাও, y = যদি 2 বসাও, তাহলে কিন্তু ডান সাইড দুইটাই 0 হয়ে যায়, এই যে পাশ এই পাশ দুইটাই 0 হয়ে যায়। তার মানে আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট এখনো 1 2 আছে, এখন এটাকে আমাদের 0 0 ক্রিটিক্যাল পয়েন্টে ট্রান্সলেট করতে হবে। সেটার জন্য আমরা কি বলছিলাম, যে u সমান সমান ধরবো x - x1 মানে হচ্ছে আমাদের 1, আর v সমান সমান ধরবো হচ্ছে y - y1 মানে হচ্ছে 2। তাহলে আমাদের u প্রাইম সমান সমান আগের মতো x প্রাইম আসে, v প্রাইম সমান সমান এখান থেকে y প্রাইম আসে, কারণ ডেরিভেটিভ করলে y এর 1 এর ডেরিভেটিভ তো 0, x এর ডেরিভেটিভ হচ্ছে x প্রাইম, y এর ডেরিভেটিভ হচ্ছে y প্রাইম। তাহলে এখন এখানে আমরা যদি বসাই, তাহলে কি পাই, যে x প্রাইম মানে হচ্ছে আমাদের এই যে এই অংশটা, তো -x-1, তো u প্রাইম সমান সমান -x-1, সেটাকে আমরা x-1টাকেই তো আমরা u ধরছি, তাই না? তাহলে আমরা এখানে -u লিখে দিতে পারি, -u, এই যে x-1টাকেই তো আমরা হচ্ছে u ধরছি, আর y-2টাকে ধরছি v, তাহলে -v। ঠিক আছে, তাহলে আমরা এই যে u প্রাইম সমান সমান লিখলাম -u -v, আর v প্রাইম তাহলে একইভাবে কি আসে, v প্রাইম সমান সমান আসে হচ্ছে y প্রাইম, আর y প্রাইম মানে হলো -6 × x-1, তো -6, আর x-1 মানেই হচ্ছে u, আর +2 y-2 মানেই হচ্ছে কি v। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের লিনিয়ারাইজড ভার্সন, যেটার ক্রিটিক্যাল পয়েন্ট এখন কত হিসাব করে দেখো, ক্রিটিক্যাল পয়েন্ট তাহলে আমাদের এই যে u1 v1 যেটা ক্রিটিক্যাল পয়েন্ট, সেটা কি আসে, এই যে x1 - 1, x1 এর ভ্যালুই তো 1, তার মানে 0, আর এটাও 0। তাহলে এখন আমাদের ক্রিটিক্যাল পয়েন্টটা অটোমেটিক্যালি 0 0 তে চলে গেল। u প্রাইম v প্রাইম হচ্ছে আমাদের নতুন যে লিনিয়ার সিস্টেম, সেটার ক্রিটিক্যাল পয়েন্টটা হচ্ছে 0 0। তো এখানে দেখো অ্যান্সার দেওয়া আছে, এই যে আমি যেটা বের করছি সেটাই।
এখানে অ্যান্সার দেওয়া আছে। সো এরকম যদি অন্য কোনো সিস্টেমে দেওয়া থাকে, আমাদের কাজ হচ্ছে যে জাস্ট ওটাকে প্রথমে ওই যে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা বের করে x1 y1 পয়েন্ট ক্রিটিক্যাল পয়েন্টে হিসাব করতে হবে, দেন হচ্ছে সেটাকে ট্রান্সলেট করতে হবে। তো এখন নেক্সট যেটা আছে, থিওরেম অন স্টেবিলিটি ক্রাইটেরিয়া ফর নন লিনিয়ার প্লেন অটোনোমাস সিস্টেম। তো আমাদের এই যে যেমন সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে যেমন থিওরেম ছিল সিঙ্গেল অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে, এইখানেও ম্যাথমেটিশিয়ানরা একটা থিওরেম দিতে, যেটা থেকে আমরা আসলে এই সরাসরি আমরা আসলে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা বের করে জি প্রাইম x1 যেটা, সেটা বের করে আমরা বুঝতে পারবো যে ওই ক্রিটিক্যাল পয়েন্টটা কি স্টেবল হবে নাকি আনস্টেবল হবে না কি হবে। তো দেখো আমাদের থিওরেমটা তাহলে আমরা একটু দেখি। x1 যদি একটা ক্রিটিক্যাল পয়েন্ট হয়, যেখানে আমাদের নন লিনিয়ার একটা প্লেন অটোনোমাস সিস্টেম দেওয়া আছে, x প্রাইম ইজ ইকুয়াল টু জি অফ ক্যাপিটাল এক্স, এটা হচ্ছে আমাদের নন লিনিয়ার একটা সিস্টেম, এটার ক্রিটিক্যাল পয়েন্ট x1, এবং সেটার এই পি এবং কিউ যে ফাংশন দুইটা, সেগুলোর হচ্ছে কন্টিনিউয়াস ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভ আছে। কারণ ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভ যদি না থাকে, তাহলে আমরা ওই যে জি প্রাইম x1 যেটা, সেটা জি প্রাইম এক্স যেটা, সেটা বের করতে পারবো না, ঠিক আছে। তো তাহলে এই যদি এটা সবকিছু ওকে হয়, দেন আমাদের দেখতে হবে যে এই যে জি প্রাইম এক্স বের করে, দেন এটা থেকে আবার ওই যে আমরা এ বের করছিলাম জি প্রাইম x1, এই জি জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সে এক্স এর ভ্যালুগুলো x1 দিয়ে রিপ্লেস করে, এক্স এর ভ্যালুগুলো x1, ওয়াই এর ভ্যালুগুলো y1 দিয়ে রিপ্লেস করে আমরা যেই এ ম্যাট্রিক্সটা বের করছিলাম, সেই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলো আমরা বের করব। ঠিক আছে, আইগেন ভ্যালুগুলো বের করে আমরা দেখব যে এইটার যদি আইগেন ভ্যালুগুলো যদি নেগেটিভ রিয়েল পার্ট থাকে, তাহলে x1টা হবে একটা অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল ক্রিটিক্যাল পয়েন্ট, ঠিক আছে। আর যদি জি প্রাইম x1 এর আইগেন ভ্যালুগুলো, যে এ ম্যাট্রিক্সটার যে আইগেন ভ্যালুগুলো, সেটা যদি পজিটিভ রিয়েল পার্ট হয়, তাহলে x1টা হবে একটা আনস্টেবল ক্রিটিক্যাল পয়েন্ট। এটা হচ্ছে আমাদের এই সিস্টেমের ক্ষেত্রে শর্ত। কারণ আমরা আগেও দেখে আসছি যে সিস্টেমটাকে আসলে সলভ করা খুব ডিফিকাল্ট, স্পেশালি যদি তোমার সিস্টেমটা যদি নন লিনিয়ার সিস্টেম হয়, তাহলে সেটাকে তো মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটার অ্যানালিটিক সলিউশন পাওয়া যায় না। তো আর সেটার ক্ষেত্রে আমরা যেটা করি, তো একটা প্রসেস হচ্ছে আইদার আমাকে সেটাকে লিনিয়ারাইজ করতে হবে, লিনিয়ারাইজ করে দেন সলিউশন বের করে সলিউশনের গ্রাফ করে বুঝতে হবে যে সলিউশনটা কি আসলেই দূরে সরে যাচ্ছে না কাছে আসতেছে। বাট আমরা ওই সলিউশন বের করতে গেলেই তো আমাদের হচ্ছে কি করতে হবে, ওই লিনিয়ার সিস্টেম লিনিয়ারাইজড ভার্সন যেটা, সেটাকে সলভ করতে গেলেই তো আমাদের ওই ম্যাট্রিক্সটার এ ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু লাগবে, তাই না। যে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস x1, এই যে লিনিয়ারাইজড ভার্সন, এটা সলভ করতে গেলেই তো আমাদের এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বের করতে হবে। তো এই জন্য আমাদের আর সলিউশন বের না করে আমরা আইগেন ভ্যালু থেকেই যদি বুঝতে পারি, তাহলে তো কাজটা ইজিয়ার হয়ে যায়। সুতরাং এখানে সেই জন্যই এই থিওরেমটা আমাদের খুব বেশি কাজে লাগবে। যে এই আইগেন ভ্যালুর নেগেটিভ রিয়েল পার্ট হলে আমরা বলবো অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল, আর যদি পজিটিভ রিয়েল পার্ট হয় তাহলে আনস্টেবল। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা তোমরা নিজেরা তাহলে করবা। ডিটারমাইন দ্য স্টেবিলিটি অফ ইচ ক্রিটিক্যাল পয়েন্ট, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে স্টেবিলিটি চেক করতে হবে। এই যে যে এরকম একটা সিস্টেম বোধহয় আমি এর আগেও সলভ করাইছি, এই মানে ক্রিটিক্যাল পয়েন্ট এরকম একটা সিস্টেম দেওয়া থাকলে সেটা ক্রিটিক্যাল পয়েন্ট বের করা, এই ধরনের ফাংশন থাকলে, তো এটার ক্রিটিক্যাল পয়েন্ট চারটা আসবে, 0 0 0 60 100 0 আর 50 50। সম্ভবত হুবহু এই সিস্টেমটাই আমি সলভ করাইছিলাম। তো এই ক্রিটিক্যাল পয়েন্ট যে চারটা আসছিল, সেই চারটা ক্রিটিক্যাল পয়েন্টের এখন স্ট্যাবিলিটি চেক করতে হবে। অর্থাৎ তুমি যেটা করবা, যে এই প্রত্যেকটা এখানে তো আমাদের এটা পি অফ এক্স ওয়াই, এটা হচ্ছে কিউ অফ এক্স ওয়াই, তাই না। তো তাহলে আমাদের এই জি প্রাইম এক্সটা হবে কি, জি প্রাইম এক্সটা বের করতে হবে যে পি অফ পি এক্স পি ওয়াই কিউ এক্স কিউ আই, এটা বের করতে হবে। দেন হচ্ছে এ সমান সমান এই জি প্রাইম অফ x1, তার মানে এই যে পি এক্স পি ওয়াই কিউ এক্স কিউ আই ভ্যালুগুলোতে আমরা ওই যে ক্রিটিক্যাল পয়েন্টটার জন্য চেক করতে চাই, ধরো যদি 0 0 এর জন্য চেক করতে চাও, তাহলে এই পি এক্স পি ওয়াই কিউ এক্স কিউ আই এর জায়গায় এক্স ওয়াই এর ভ্যালুগুলো 0 0 বসায় হিসাব করলে যে ম্যাট্রিক্সটা পাবা, সেটাই হচ্ছে আমাদের ওই ক্রিটিক্যাল পয়েন্টের জন্য যে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স সেটা। তো সেই জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সের কি করতে হবে, দেন আইগেন ভ্যালু গুলো বের করতে হবে। আইগেন ভ্যালু বের করে দেখতে হবে সেই আইগেন ভ্যালুর কি নেগেটিভ রিয়েল পার্ট নাকি পজিটিভ রিয়েল পার্ট, ঠিক আছে। একইভাবে 0 60 জন্য যখন আমরা চেক করব, তখন আমাদের এক্স এর ভ্যালু এখানে এই যে এই ফাংশন গুলোতে এক্স এর ভ্যালু বসাবো 0, ওয়াই এর ভ্যালু বসাবো 60, ঠিক আছে। সো আশা করি এটা করতে পারবা। এখানে দেওয়া আছে যে প্রথম তিনটার জন্য আসবে হচ্ছে আনস্টেবল, আর 50 50 যে ক্রিটিক্যাল পয়েন্টটা সেটার জন্য আসবে হচ্ছে স্টেবল। ওকে, আচ্ছা নেক্সট যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে এখন যে ক্লাসিফাই করা, যে আমরা তো স্ট্যাবিলিটি চেক করার থিওরেমটা জানলাম, এখন ক্রিটিক্যাল পয়েন্টটাকে আমরা ওই যে এর আগে যেরকম বিভিন্ন নাম দিছিলাম মনে আছে কিনা, যে ইমপ্রপার নোড, প্রপার নোড, ঠিক আছে, বা আনস্টেবল প্রপার নোড, এরকম বিভিন্ন নাম ছিল, স্পাইরাল পয়েন্ট, সেন্টার। তো সেই ধরনের ক্ষেত্রে মানে এটা ওটা ছিল লিনিয়ার সিস্টেমের ক্ষেত্রে, ঠিক আছে। এখন নন লিনিয়ার সিস্টেমের ক্ষেত্রেও আমরা ক্রিটিক্যাল পয়েন্টটাকে ওভাবে ক্লাসিফাই করতে চাচ্ছি।
তো এটার জন্য আমরা যেহেতু নন লিনিয়ার সিস্টেমটাকে লিনিয়ারাইজ করা শিখছি, তো ওই লিনিয়ারাইজ সিস্টেমের যে আইগেন ভ্যালু, অর্থাৎ লিনিয়ারাইজ সিস্টেমের আমাদের যে এ ম্যাট্রিক্সটা, সেটার আইগেন ভ্যালু গুলো তো আমরা বের করতে পারবো। সেইটার আইগেন ভ্যালুর মানে চিহ্নর উপরে ডিপেন্ড করে আমরা হচ্ছে ওই যে নন লিনিয়ার সিস্টেম, বা এখানে লেখা হয়েছে অলমোস্ট লিনিয়ার সিস্টেম, মানে ওইটা তো নন লিনিয়ার সিস্টেমটা তো আসলে লিনিয়ার সিস্টেমের মতোই দেখা যায় যে একটা বা দুইটা নন লিনিয়ার টার্ম থাকে, এই জন্য আসলে এখানে অলমোস্ট লিনিয়ার সিস্টেম কথাটা ইউজ করা হয়েছে। তো ওই নন লিনিয়ার সিস্টেমের ক্রিটিক্যাল পয়েন্টটা তাহলে এই লিনিয়ারাইজড যে ভার্সন, সেটার যে এই যে এ ম্যাট্রিক্স যেটা, সেটার আইগেন ভ্যালুর সাইনের উপরে ডিপেন্ড করে, বা নেগেটিভ রিয়েল পার্ট বা পজিটিভ রিয়েল পার্ট, সেগুলোর উপরে ডিপেন্ড করে আমরা ওই নন লিনিয়ার সিস্টেমের ক্রিটিক্যাল পয়েন্ট গুলোকে এই যে এইভাবে ক্লাসিফাই করতে পারি। এখানে জাস্ট একটা চার্টে দিয়ে দেওয়া হয়েছে, কারণ আমি আবার ওই একটা একটা করে সব গ্রাফ দিতে গেলে আসলে বুঝতে পারতেছো এটা অনেক বড় হয়ে যাবে। আর আমরা যেহেতু অলরেডি জানি যে এখন স্টেবল ইমপ্রপার নোড কাকে বলে, বা প্রপার নোড কাকে বলে, বা স্পাইরাল পয়েন্ট দেখতে কেমন, এগুলো তো আমরা দেখে আসছি, সুতরাং এই জন্য আর আমি এখানে ওভাবে দেই নাই, শুধু এই চার্টটা দিয়ে দিচ্ছি। তো চার্টটা আসলে মুখস্থ করা একটু ডিফিকাল্ট, ঠিক আছে। তো তারপরও মানে একটু চেষ্টা করবো যে মনে রাখার জন্য, যে আসলে কারণ আদারওয়াইজ তোমার আরেকটা অপশন হচ্ছে তোমাকে সলিউশন বের করে দেন চেক করতে হবে, সো দ্যাট ইজ ভেরি মানে মোর ডিফিকাল্ট, ঠিক আছে। সুতরাং এটাই ইজি। তো এই যে এখানে যেমন ধরো দেয়া আছে, যদি তোমার দুইটা নেগেটিভ আইগেন ভ্যালু তুমি যদি পাও, আইগেন ভ্যালু যদি দুইটাই নেগেটিভ হয়, তাহলে আমরা বলবো স্টেবল ইমপ্রপার নোড, ঠিক আছে। যদি একটা আইগেন ভ্যালু দুইটা আইগেন ভ্যালু যদি রিপিটেড অর্থাৎ সমান হয় এবং নেগেটিভ হয়, এই দুটার মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে যে দুইটাই নেগেটিভ বাট একটা আরেকটা ডিস্টিংক্ট, একটার চেয়ে আরেকটা বেশি ছোট। আর এখানে হচ্ছে দুইটাই নেগেটিভ বাট দুইটা একটা আরেকটা সমান, রিপিটেড আইগেন ভ্যালু আর কি, তাহলে সেই ক্ষেত্রে হবে স্টেবল নোড বা স্পাইরাল পয়েন্ট, এরকম আর কি। তো এই জিনিস এটা তাহলে দেখবা। তো এখানে একটা জিনিস উল্লেখযোগ্য, যে আমাদের শুধু যে লিনিয়ার সিস্টেম যেটা, মানে আমাদের গিভেন সিস্টেমটাই যদি লিনিয়ার সিস্টেম হয়, তাহলে সেটার ক্ষেত্রে আইগেন ভ্যালুর সাইনের উপরে ডিপেন্ড করে আমরা যেভাবে ক্লাসিফাই করছিলাম। আর যদি আমাদের গিভেন সিস্টেমটা নন লিনিয়ার প্লেইন অটোনোমাস সিস্টেম হয়, এটাকে আমরা যদি সেটারও আমরা লিনিয়ারাইজড ভার্সন আমরা বের করতে পারি, একটু আগেই আমরা লিনিয়ারাইজেশন করা শিখছি। তো সেই লিনিয়ারাইজেশন সিস্টেমের যে ক্লাসিফিকেশন, মানে অ্যাকর্ডিং টু দা ডিপেন্ডিং অন দা আইগেন ভ্যালু সাইনের উপরে ডিপেন্ড করে যে ক্লাসিফিকেশন, দুইটা হুবহু সেম না, ঠিক আছে, একটু পার্থক্য আছে। তুমি এটা তোমরা এটা ওই আগের যে ক্লাসিফিকেশন গুলো সেগুলোর সাথে এটা কম্পেয়ার করলে বুঝে যাবা যে আসলে সব ক্ষেত্রে হুবহু না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই একই রকম আচরণ করে, বাট সব ক্ষেত্রে একই রকম না। তো এটা নিজেরা দেখবা। যেমন আমি ফর এক্সাম্পল একটা দেখাই দিই, যে আমাদের পিওর ইমাজিনারি যখন ছিল, মনে করে দেখো যে আমাদের যখন লিনিয়ার সিস্টেমের বেলা পিওর ইমাজিনারি যদি আমরা আইগেন ভ্যালু পাই, তখন আমাদের ব্যাপারটা কেমন ছিল, এই যে আমি দেখাচ্ছি। পিওর ইমাজিনারির ক্ষেত্রে দেখো এই যে সেন্টার ছিল, ঠিক আছে, যে অ্যাকচুয়াল যে লিনিয়ার সিস্টেম সেটার যে ম্যাট্রিক্স, সেটার ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু যদি পিওর ইমাজিনারি আসে, তাহলে আমাদের ক্রিটিক্যাল পয়েন্টটাকে আমরা সেন্টার বলছিলাম। বাট এখন কিন্তু ব্যাপারটা সেরকম না, ঠিক আছে। এখন দেখো একটু চেঞ্জ হয়ে গেছে। ওকে, আচ্ছা। এখন দেখো এই যে এখন দেখো যে স্টেবল বা আনস্টেবল হতে পারে, সেন্টারও হতে পারে, বা স্পাইরাল পয়েন্ট হতে পারে। তার মানে অনেকগুলো অপশন আছে, স্টেবল সেন্টার অথবা স্টেবল স্পাইরাল পয়েন্ট, অথবা আনস্টেবল সেন্টার অথবা আনস্টেবল স্পাইরাল পয়েন্ট। সুতরাং আমাদের অ্যাকচুয়াল যে লিনিয়ারাইজড ভার্সন, অ্যাকচুয়াল লিনিয়ার সিস্টেম আর নন লিনিয়ার সিস্টেমের লিনিয়ারাইজড ভার্সন, দুটার আচরণ হুবহু একরকম না, একটু চেঞ্জ আছে। আমাদের আমি যদি এই লিনিয়ার সিস্টেমটার শুধু জানতে চাইতাম ক্রিটিক্যাল পয়েন্টটার আচরণ, তাহলে ওইটাই হইতো। বাট আমরা তো এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে এই নন লিনিয়ার সিস্টেমের ক্রিটিক্যাল পয়েন্টটার আচরণ কেমন হবে। তো সেটা আমরা ওই লিনিয়ারাইজড এর যে ভার্সনটার সেটার আইগেন ভ্যালু দেখে যাচাই করার চেষ্টা করতেছি, ঠিক আছে। তো সেই কারণে একটু চেঞ্জ আসতেছে। তো এরপরে যে জিনিসগুলো আছে, এখানে একটা এক্সাম্পল আছে, আচ্ছা এটাও একটু দেখাই দিই, তাহলে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ওই বাঘের ছবি যে সেখান থেকে শুরু করব। এখানে দেখো একটা এক্সাম্পলও দেয়া আছে, যে ক্লাসিফাই ইচ ক্রিটিক্যাল পয়েন্ট অফ দ্য নন লিনিয়ার প্লেন অটোনোমাস সিস্টেম, এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স, এক্স প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই, আর ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স। তো এটা বুঝতেই পারতেছো যে এক্স কিউব আছে যেহেতু, সুতরাং এটা একটা নন লিনিয়ার প্লেন অটোনোমাস সিস্টেম। তো এখন দেখো আগের স্লাইডে যে একটা এক্সাম্পল ছিল সেটার সাথে পার্থক্য কি, এখানে বলছে ক্লাসিফাই ইচ ক্রিটিক্যাল পয়েন্ট। তার মানে তোমাকে ক্রিটিক্যাল পয়েন্ট গুলোকে ক্লাসিফাই করতে হবে, যে এটা কি স্যাডেল পয়েন্ট নাকি সেন্টার নাকি স্পাইরাল পয়েন্ট সেটা। আর
আগে ছিল হচ্ছে যে স্ট্যাবিলিটি অ্যানালাইসিস করা, ঠিক আছে, যে ডিটারমাইন দ্য স্ট্যাবিলিটি। স্ট্যাবিলিটি অ্যানালাইসিস যদি করতে বলে তাহলে জাস্ট ওই থিওরেম অ্যাপ্লাই করে তুমি শুধু বলে দিবা যে আইদার এটা স্ট্যাবল অর এটা অ্যাসিম্পটোটিক্যালি স্ট্যাবল বা এটা আনস্ট্যাবল, সেই জিনিসটা বলে দিলেই হবে। আর যদি তোমাকে ক্লাসিফাই করতে বলে তাহলে কিন্তু শুধু স্ট্যাবিলিটি উল্লেখ করলে হবে না, তোমাকে এটা কি স্যাডেল পয়েন্ট নাকি এটা সেন্টার নাকি স্পাইরাল পয়েন্ট, এই জিনিসগুলো উল্লেখ করতে হবে, ঠিক আছে। সো কোশ্চেন ভালো করে অবশ্যই খেয়াল করবা যে কি বলা আছে, ক্লাসিফাই বলা আছে নাকি হচ্ছে স্ট্যাবিলিটি অ্যানালাইসিস করতে বলা আছে। তো আগের মতোই আমরা এই যে এখানে জি অফ এক্স সমান সমান লিখলাম পি কিউ, এখানে পি হচ্ছে ওয়াই আর কিউ হচ্ছে এটা, দেন হচ্ছে জি প্রাইম এক্স বের করলাম। তারপরে ক্রিটিক্যাল পয়েন্ট 1 0 জন্য এ ওয়ান নাম দিছি আমরা, ম্যাট্রিক্সটার নাম এ ওয়ান দিছি যেহেতু এটা আমাদের 1 নম্বর ক্রিটিক্যাল পয়েন্ট সেই জন্য আর কি। তো এ ওয়ান এর জন্য আমাদের এখানে ক্রিটিক্যাল পয়েন্ট গুলো আমি বের করা দেখাইনি, এটা তোমরা নিজেরাই পারবা। এই দুইটা ফাংশনকে একত্রে 0 ধরে সলভ করবা, করলে 3টা ক্রিটিক্যাল পয়েন্ট পাওয়া যাবে, একটা হচ্ছে 1 0, আর একটা হচ্ছে -1 0, আর একটা হচ্ছে 0 0। তো 1 0 জন্য তাহলে এ ওয়ান সমান সমান এই যে জি প্রাইম এখন কি এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু 0 বসায় এই ম্যাট্রিক্সটা হিসাব করতে হবে। তো এখানে তো 0 1 0 এগুলোতে তো আর এক্স ওয়াই নাই, তো এগুলোতে তো আর এই 3টা কম্পোনেন্টে এক্স ওয়াই বসানোর কিছু নাই, শুধু এই কম্পোনেন্টটাতে এক্স এর ভ্যালু কি বসাতে হবে 1 বসাতে হবে, ওয়াই এর ভ্যালু 0, ওয়াই তো নাই সো ওয়াই বসবে না, এক্স এর ভ্যালু 1 বসালে 3 × 1 - 2 তার মানে 2 হবে। তো তাহলে আমাদের এ ওয়ান ম্যাট্রিক্সটা আসতেছে দিস। এটার আইগেন ভ্যালু গুলো যদি বের করো তাহলে দেখো আইগেন ভ্যালু গুলো আসে পিওর ইমাজিনারি না, সরি, এটা আসে রিয়েল, রিয়েল এবং আনইকুয়াল, একটা নেগেটিভ একটা পজিটিভ। তাহলে আমাদের ওই যে আগের স্লাইডের যে চার্ট সেটা থেকে আমরা দেখে আসি যে যদি একটা নেগেটিভ একটা পজিটিভ আনইকুয়াল হয় তাহলে আনস্টেবল স্যাডেল পয়েন্ট, ঠিক আছে। সুতরাং আমাদের এটা হবে আনস্টেবল স্যাডেল পয়েন্ট, আনস্টেবল স্যাডেল পয়েন্ট। ওকে, আর -1 0 এটার জন্য তোমরা নিজেরা করবা, এটার জন্য আনস্টেবল স্যাডেল পয়েন্ট আসবে। আর 0 0 জন্য যদি আমরা হিসাব করি তখন আমাদের ম্যাট্রিক্সটা আসে 0 1 -1 0, এবং এটার আইগেন ভ্যালু গুলো আসবে হচ্ছে +- i। তো তার মানে আমাদের এই যে একটু আগে দেখলাম পিওর ইমাজিনারি হলে আমরা আসলে মানে স্পেসিফিক্যালি বলতে পারবো না যে ওই ক্রিটিক্যাল পয়েন্টটা আসলে কোন ধরনের, এটা স্টেবল স্পাইরাল হতে পারে, আনস্টেবল স্পাইরাল হতে পারে, অথবা সেন্টার হতে পারে, হোয়াটএভার, ঠিক আছে। তো এই জন্যই এখানে বলা হয়েছে যে স্ট্যাটাস অফ দ্য ক্রিটিক্যাল পয়েন্ট রিমেইনস ইন ডাউট। তাহলে সেক্ষেত্রে আমাদের আইদার যেটা করতে হবে যে এরপরেও যদি মানে এখানে এই অঙ্কের জন্য এটাই আনসার, বাট যদি আমাকে জানতে চাই যে আসলে এটার স্টেবিলিটি বের করে দেখাও তাহলে আমাকে ওই সলিউশন বের করে দেখতে হবে যে সলিউশন আসলে সময়ের সাথে সাথে কি ডাইভার্জ করবে নাকি কনভার্জ করবে। ওইটা হচ্ছে একটা পদ্ধতি। বা এছাড়াও এই লোকাল লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন লিনিয়ারাইজেশন মেথড ছাড়াও আরো মেথড আছে, সেই মেথড আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো সেই মেথড এখন আমরা যাচ্ছি না, ঠিক আছে, ওই মেথডে আমরা যাচ্ছি না, ওটা যারা ইন্টারেস্ট তারা দেখে নিতে পারো, ওটা আমাদের সিলেবাসে প্রয়োজন নাই, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে নেক্সট ক্লাস থেকে আমাদের যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে এই যে দেখো বাঘ আর হরিণের ছবি দেওয়া আছে, এগুলো দিয়ে আসলে আমরা বায়োলজি পড়বো না, বাট ম্যাথমেটিক্যাল বায়োলজি পড়বো। তো এটা খুবই মানে ইন্টারেস্টিং জিনিস, কম্পিটিশন মডেল, প্রে প্রিডেটর মডেল। তো এগুলোর কথা হয়তো এর আগেও শুরুর দিকে কিছুটা বলছিলাম মডেলিং করানোর সময়। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই দুইটা মডেল পড়বো, এবং মোটামুটি এটা পড়লেই আমাদের হচ্ছে লেকচার শেষ, মানে সিলেবাস মোটামুটি কমপ্লিট। তো তাহলে নেক্সট ক্লাসে সবাই এই জিনিসগুলো একটু দেখো। আর অবশ্যই অবশ্যই এর আগেও যে লেকচার গুলো এবং এই আজকে যে লেকচার এগুলোর কনসেপ্ট গুলো মাথায় রাখো, নাহলে কিন্তু জিনিসগুলো বুঝতে সমস্যা হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।